আচ্ছা, তোমরা জানো যে আজকে আমি কি পড়াবো। আজকে আমরা ফিজিক্স থার্ড চ্যাপ্টারটা, অর্থাৎ আমরা গতিবিদ্যাটা আজকে আমরা শিখবো। ঠিক আছে, তো আমি লেট করবো না, যেহেতু এমনিতে লেট করে ফেলছি। তো সর্বপ্রথম আমরা যে টাইপটা থেকে আমরা শুরু করব সেটা চলো একটু দেখি। সেটা হচ্ছে ল্যাক্স চিত্র সম্পর্কিত। আমাদের সাথে যুক্ত হয়েছে এখন 150 জন, খুবই কম। এই সংখ্যাটা আমরা খুব বাড়বে ইনশাল্লাহ, খুব দ্রুতই বাড়বে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সর্বপ্রথম টাইপটির নাম কি বলতো? গ্রাফ রিলেটেড। টাইপ 1 গ্রাফ রিলেটেড। তো প্রশ্নটা হচ্ছে যে নিচের কোন গতিপথের সমীকরণ মানে নিচে কোন গতি 50 সেকেন্ড অতিক্রান্ত, নিচে কোন গতিপথের 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? এখন অতিক্রান্ত দূরত্ব কার চাইছে একটা গ্রাফ দিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, চিত্রে একটা গ্রাফ আছে, এখানটাতে একটা গ্রাফ আছে। এই যে গ্রাফটা, এই গ্রাফে বলা হয়েছে এ বি, এই বরাবর হচ্ছে ভেলোসিটি, এই বরাবর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা 15 সেকেন্ড, আর এখানে এটা 40 সেকেন্ড। এই যে বরাবর এটা 40 আর এটা হচ্ছে 50। এই হচ্ছে গ্রাফটা আমাদের দিয়ে দিয়েছে। ওকে, তোমরা একটু সবাই ভালো মতো গ্রাফটা দেখো, আর আশা করি পুরোপুরি ক্লিয়ারলি দেখতেও পাচ্ছ। তোমাদের এটা তোলা শেষ হয়েছে? আচ্ছা, তো তোমাদেরকে প্রথমে একটা কোশ্চেন করি, বলো তো সমবেগের গ্রাফ কি তোমরা জানো? সমবেগের গ্রাফ আগে হচ্ছে আমরা কয়েকটা গ্রাফ সম্পর্কে চিন্তা করব। হ্যাঁ, গ্রাফ 1। তো সর্বপ্রথম গ্রাফ 1 বলতে আমি বুঝাচ্ছি যে আমি তোমাদেরকে কয়েকটা গ্রাফ দেখাই। এখানে মনে করো টি, এখানে মনে করো এস। যদি আমি এই বরাবর আঁকি, হ্যাঁ, এটা হচ্ছে সমবেগের গ্রাফ। এটা হচ্ছে সমবেগের গ্রাফ। এখন সমবেগের গ্রাফ আরো আঁকতে পারবো আমরা। যদি এই বরাবর ভি হয়, এই বরাবর টি হয়, এখানে খেয়াল করে দেখো প্রত্যেকটা সেকেন্ডে ভি কিন্তু ফিক্সড। এখানে ভি কিন্তু ফিক্সড। কিভাবে বললাম ভি ফিক্সড ধরা যায়? এটা হচ্ছে 10। তার মানে t 1 এ v এর মান 10, t 2 এ v এর মান 10, t 3 এ v এর মান 10। তার মানে এখানে ভেলোসিটি ফিক্সড। আমরা জানি ভেলোসিটি ফিক্সড হলে তখন সেটাকে আমরা কি বলে থাকি? সমবেগ বলে থাকি। ক্লিয়ার? এখন সমবেগের আরেকটা গ্রাফ আছে, সেটা হচ্ছে ত্বরণ দিয়ে। খেয়াল করো, এটা যদি ত্বরণ হয়, এটা যদি টাইম হয়, এই যে 0, এটাও কিন্তু সমবেগ। তার মানে তোমাদেরকে আমি সমবেগের কয়টা গ্রাফ শিখালাম? 3টা। একটা হলো এস দিয়ে, এস দিয়ে হলো চিত্র হলো স্ট্রেট লাইন, এভাবে খাড়া উপরের দিকে উঠে যায়। বি দিয়ে হইলে কি হয়? বি দিয়ে হইলে ফিক্সড, আর এ দিয়ে হইলে 0 হবে। কারণ কি? ত্বরণ শূন্য হলে সেটাকে আমরা সমবেগ বলি। ত্বরণ শূন্য হলে সেটাকে আমরা সমবেগ বলে থাকি। এটা তোমরা সবাই পারো, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারাও পারো। ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সমত্বরণের কয়েকটা গ্রাফ শিখবো। আমরা কি করবো? সমত্বরণের কয়েকটা গ্রাফ শিখবো। আচ্ছা, দেখি এই ফাঁকে তোমাদের কি কোনো কমেন্ট আছে কিনা একটু দেখি। কত নাম্বার ম্যাথ, কত নাম্বার পেজ, কত নাম্বার ম্যাথ, কত নাম্বার পেজ? আচ্ছা, এগুলো সহ লিখে দিব। এটা হইতাছে কি তোমার একেবারে জয় করে তোমরা বের করো। আমি যে পিডিএফটা দিছি ওই পিডিএফটা তোমরা বের করো। ওই পিডিএফটার মধ্যে পেজ নাম হচ্ছে 75 পেজ। এটা হচ্ছে 75 পেজে তোমরা পাবা। 75 পেজের প্রবলেম 1, 75 পেজের প্রবলেম 1টা তোমরা বের করো। 75 পেজের প্রবলেম 1টা আমি এখন করাবো। তো আমি তো তোমাদের শুধুমাত্র স্পেসিফিক কোন প্রবলেম করাবো তা না, ওই রিলেটেড বাকিগুলো তো শেখাতে হবে। তো আমি তোমাদেরকে আগে গ্রাফ সম্পর্কে আইডিয়া দিচ্ছি যে সমবেগের গ্রাফ এইটা, এটাও সমবেগের গ্রাফ, এটাও সমবেগের গ্রাফ। অর্থাৎ সমবেগের 3টা গ্রাফ, আর কোনো গ্রাফ নাই। আমরা এখন সমত্বরণের গ্রাফ শিখবো। আমরা এখন সমত্বরণের গ্রাফ শিখব। গ্রাফ 2 সমত্বরণ। তো যদি ভেলোসিটি থাকে, খেয়াল করে দেখো, যদি ভেলোসিটির সাথে হয় তাহলে আমরা জানি এখানে যদি v হয়, এখানে যদি t হয়, এটা কি হবে? সমত্বরণ। এটা সমত্বরণ। এখন বলতে ভাই এটা কেন সমত্বরণ হলো? কারণ
এটা কি একটা ঢাল ফিক্সড। হ্যাঁ, ঢাল মানে কি? এটা ঢাল মানে কি? এটা ঢাল মানে হচ্ছে যে এই বেগের বিয়োগফল ডিভাইডেড বাই সময়ের বিয়োগফল। ঠিক আছে, এই যে তুমি যদি দুইটা বিন্দু ধরো, এই দুইটা বিন্দুতে, এই বিন্দুতে বেগ মনে করো v আর এই বিন্দুতে বেগ মনে করো u, তাহলে আমরা ঢালের সূত্রটা কি জানি? উপরে হইতেছে কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর মানে কি v - u, আর নিচে হইতেছে সময়ের অন্তর বাই যে এতটুকু এই টাইম পর্যন্ত, এটাকে আমরা ডেল টি বলতেছি। এটাই তো আমাদের ত্বরণ a। তাহলে এটা সমত্বরণের গ্রাফ। দ্বিতীয়ত আমরা সমত্বরণের আরো গ্রাফ আছে, এখানে যদি a হয়, এখানে যদি t হয়, এই দেখো প্রত্যেকটা সেকেন্ডে t কিন্তু ফিক্সড, প্রত্যেকটা সেকেন্ডে t কিন্তু ফিক্সড। এটা তাহলে সমত্বরণের গ্রাফ। আর তোমরা যারা আমার লাইভ ক্লাসটা করছো, যারা ব্যাচলর্স অফ বায়োলজিতে আমার লাইভ ক্লাসটা করছো, তাদেরকে আমি বুঝাইছি এটা যদি s হয়, এটা যদি t হয়, এইটাও সমত্বরণের গ্রাফ। এটা তোমাদেরকে আমি শিখাইছি ব্যাচলর্স অফ বায়োলজি লাইভ ক্লাসটা। তারপরে এখানেও বুঝাই দিই, ঠিক আছে? এটা অনেকে বুঝো না যে মানে এটা নতুন, এটা তোমাদের জন্য নতুন। এতক্ষণ যা শিখালাম সবই 9 10 এর, আর এটা হচ্ছে তোমাদের নতুন। এটা চলে একটু শিখাই। আমরা তো জানি s = ut + half at²। তো ইনিশিয়ালি হইতেছে গিয়ে বস্তুটা যে 0 থেকে শুরু হইছে, দেখো মানে বস্তুটা আদি বেগ 0। তাহলে আমরা কি লিখতে পারি? s = half at²। এখন এইটা তো সমত্বরণ, সমত্বরণ হইলে আমাদের a কিন্তু ফিক্সড, হাফ অফ a টা ফিক্সড। তাহলে আমরা কি বলতে পারি? s proportional to t², মানে s এর সাথে t² কি হবে? সমানুপাতিক সম্পর্ক। আমরা যদি সমানুপাতিক উঠাইতে হইলে একটা কনস্ট্যান্ট k আনতে হয়। তাহলে আমি যদি k টা আনি, কি লিখতে পারি? s = kt²। পরে এটা কি এই k এর মান হচ্ছে 1। হ্যাঁ, তাহলে আমি যদি গ্রাফটা প্লট করি, এটা কিসের গ্রাফ? s = t² এর গ্রাফ। এখন s কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। তাহলে s হইতেছে y অক্ষ বরাবর, আর t কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। y = x²। এটা হইতেছে কি? একটা প্যারাবোলা। এটা একটা প্যারাবোলা। ঠিক আছে, প্যারাবোলা মানে কি? তোমরা জানো পরাবৃত্ত। এটা হচ্ছে একটা পরাবৃত্ত। তো তোমরা পরাবৃত্তের ইকুয়েশন, পরাবৃত্ত কিভাবে গ্রাফ আঁকতে হয় এটা তোমরা জানো। আচ্ছা, তো এই গ্রাফটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই গ্রাফটা কিভাবে আসলো? y = x² এর গ্রাফ। y = x² এর গ্রাফগুলো কি রকম হয়? x = যদি 1 হয়, তাহলে y = কত হবে? 1 হবে। x = 2 হলে y = কত হবে? 4 হবে। তাহলে 1 1 একটা বিন্দু, 2 4 একটা বিন্দু। খেয়াল করো, এটা মনে করো 1, এটা মনে করো 1, তাহলে 1 1 এই জায়গাটা, এটা মনে করো 2, এই পাশে মনে করো 4। হ্যাঁ, ছোট ছোট করে দিলাম, এই পাশে মনে করো 4। এরপরে x = যদি 3 হয়, y = 9 হবে, ঠাস করে বাইরে যাবে। হ্যাঁ, এটা মনে করো 9, এটা মনে করো 9। খেয়াল করছো? এইভাবে বাইরে যায়, হুট করে স্কয়ার হইতেছে। তো মানে মনে রাখবা y = x² এর গ্রাফ সবসময় এইভাবে হয়। মনে রাখবা y = x² এর গ্রাফ সবসময় এইভাবে হুট করে বাইরে যায়, হুট করে বাইরে যায়। যেমন x = 4 হলে y এর মান তখন 16 হয়ে যাবে। তো এই যে 4 হলে y এর মান হুট করে 16 হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, সো তোমাদেরকে এই নিয়ে গ্রাফ শেখানো আমার শেষ। তো আমরা চলো পরের ইয়াতে চলে যাই। অতিক্রান্ত দূরত্ব চাইছেন। তো 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমি এটা তোমাদের দুই রকম প্রক্রিয়া আমি এটা সলভ করে দিব। প্রসেস 1, প্রসেস 1টা আসলে কি? এই যে 0 থেকে 50 সেকেন্ড পর্যন্ত, এইটা আমি প্রথমত অ্যাপ্লাই করব ক্লাস 9 10 এর রুলস। 9 10 রুলস মানে হচ্ছে ও থেকে এ পর্যন্ত, মানে 50 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি আমরা কি লিখতে পারি? OA প্লাস এ থেকে AB পর্যন্ত AB প্লাস B থেকে C, এটা এখানে মনে করেন C বিন্দু দিলাম, BC। হ্যাঁ, তাহলে 50 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কত হবে? এরকম হবে। আমি আবার রিপিট করি, 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ও থেকে এ, এ থেকে বি, বি থেকে সি, এইভাবে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, ও থেকে এ এই অংশটুকু সে কিভাবে যাচ্ছে? সমতল না? একটু আগে তোমাদের গ্রাফ শিখাইলাম, আমি একটু গ্রাফ কেন শিখাইছি এটা বোঝার জন্য, যেটা সমতলের গ্রাফ। তো সমতলের ক্ষেত্রে আমরা যদি s বের করতে যাই, তাহলে আমাদের সূত্র কি? u + b / 2 * t, ঠিক কি না? এরপর AB অংশ সমবেগ, এই যে a থেকে b পর্যন্ত হবে সমবেগ। সমবেগের সূত্র কি? আসলে vt। আবার BC কি? সমমন্দন, সমমন্দন। সমমন্দনের সূত্র কি? u + b / 2 * t। মানে এটা কিন্তু এখানে ত্বরণ থাকে, এখানে ত্বরণ আছে, তোমরা এটা অনেকে জানো না। s = u + b / 2 * t, এটা কিন্তু সমত্বরণ অথবা সমমন্দনের সূত্র, মনে রাখবা সব সময়। s = u + b / 2 * t, এখানে কিন্তু t, এখানে কিন্তু a নাই, এটা উজ্জ আছে আর কি। ঠিক আছে, তো আমরা চলো ভ্যালুগুলো বসাই। ও এ অংশে u এর মান কত? 0। হ্যাঁ, ও এ অংশে b এর মান কত? 10। এই যে এখানটাতে 10 / 2 ও এ অংশে t এর মান কত? 15।
ঠিক আছে, প্লাস বিটি। এ বি অংশে ভি এর মান কত 10, এ বি অংশে টি এর মান কত, এই যে 15 থেকে 40 পর্যন্ত 25, ঠিক আছে, প্লাস বিসি, বিসি অংশে ইউ এর মান কত 10, বিসি অংশে সি এর মান কত 0 ডিভাইড বাই 2 ইনটু বিসি অংশে টি এর মান কত 10। তাহলে আমাদের आंसर কত আসে, এখানে 5, 5 এর সাথে 15 গুণ আকারে থাকবে, তারপরে এখানে 250, আর এখানে কত থাকবে, 5 এর সাথে 10 গুণ আকারে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে 250, এখানে হইতেছে 50, আর এখানে আছে 75। তাহলে আমাদের आंसरটা হবে 005, তারপর হইতেছে 5 5 এ 10, 10 সাথে 7, হাতে থাকে 1, 2 এর 1 3, অর্থাৎ আমাদের आंसर আসবে 375 মিটার। 375 মিটার। কে বুঝো না আমাদেরকে কমেন্টে জানাও, কে বুঝতে পারো নাই কমেন্টে জানাও, কে এটা বুঝতে পারো নাই সে কমেন্টে জানাও। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই প্রবলেমটাই সলভ করব আরেকটা ওয়েতে, এই প্রবলেমটাই সলভ করব আরেকটা ওয়েতে, সেটা হচ্ছে ক্ষেত্রফলের মাধ্যমে। আচ্ছা, একজন বলতেছে মন্দন তো মাইনাস হবে ভাই। আচ্ছা ভাইয়া, মন্দন মাইনাস হবে, একটুখানি বুঝাই বলি, এটা তো এস এর সূত্র, এস কি মাইনাস হবে? এটা তো এস এর সূত্র, এটা তো আমি এ বের করি নাই, এ সেন মাইনাস হবে। এটা তো এস দূরত্ব। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যে বলছো যে মাইনাস হবে, এস মাইনাস হয় সমমন্দনের ক্ষেত্রে, এস কি মাইনাস হয়? এস তো মাইনাস হয় না, এস তো অতিক্রান্ত দূরত্ব। আমি একটা জিনিস ব্রেক করে ফেললাম, এটা আস্তে 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 গিয়ে থামবে। এটা মানে কি, এটার স্পিড হ্রাসটা মানে স্পিডটা কমে যাচ্ছে আর কি, কিন্তু আমার দূরত্ব তো নেগেটিভ হবে না, তাই না? দূরত্ব কি হবে, যে একটা মান থাকবে, দূরত্বের অবশ্যই একটা মান থাকবে। এটা তো দূরত্বের সূত্র, এটা তো এর সূত্র না। আমি তো এর সূত্রে ব্যবহার করি নাই, আমি এর সূত্রে ব্যবহার করি নাই। কেন করি না? আমি এ বের করে আমার লাভ কি? আমরা বলো, এ বের করে আমার লাভ কি? আমার বের করতে হবে দূরত্ব। তাহলে দূরত্ব ডাইরেক্ট সূত্র ইউজ করলে তো পারি। তোমরা ক্লাস 9 10 এ অনেকে বোকার মতো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কয়ার থেকে আগে এ বের করতা, তারপরে গিয়ে মানটা বসাতে। আমরা ওইভাবে করব, আমরা স্মার্টলি করব। এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইনটু টি দিয়ে আমরা এটা डायरेक्टली করে ফেলব। তাহলে এটা आंसरটা মনে রাখো 375। আচ্ছা, অনেকে নাকি বলছো বুঝে নাই, যারা হচ্ছে লেট হওয়ার কারণে বুঝো নাই, বা যারা লেট করে ক্লাস শুরু করছো বুঝো নাই, তারা পরের ম্যাথে ভালো মতো বুঝবা, ঠিক আছে? আর যতটুকু মিস করছো ততটুকু দেখে নিবা, ভিডিওর টাইমে দেখে। যারা লেট করছো তারা পরে দেখে নিবা। আচ্ছা, আর যারা বুঝো নাই তাদেরকে আবার বুঝাই। খেয়াল করে দেখো, প্রথম কথা যে এই গ্রাফটা আগে বুঝতে হবে। এই গ্রাফে ও এ অংশে গেছে সমতরণে, কিন্তু আমাকে বের করতে বলছে দূরত্ব। তাহলে ও এ অংশের দূরত্ব সূত্র কি হয়? u + b / 2t। সমতরণ বললেও u + b / 2 * t, সমমন্দন বললেও u + b / 2 * t। কে জানি বলছিল সাউন্ড কম শোনা যায়, সে ফুল ভলিউম দিয়ে অথবা ইয়ারফোন দিয়ে শোনো। এটা গেল। দ্বিতীয় হলো এ বি অংশে। এ বি অংশে কি সমবেগ না? এই যে দেখো, উপরে ভেলোসিটি, নিচে টাইম, এটা ফিক্স। একটু আগে আমি গ্রাফটা শিখাইছি। এটা কি সমবেগের গ্রাফ? সমবেগের সূত্র কি? s = vt। তারপরে বিসি অংশে এটা সমমন্দন, একটু আগে বলছি সমতরণ হোক সমমন্দন হোক, সূত্র সব সময় s = u + v / 2 * t। এটা সব সময় সূত্র। এবার আসি মানগুলা। ও এ অংশ, এই অংশটাকে আমি আলাদা রাখছি। এটা আদিবে কত 0 আর শেষবে কত 10, এই যে 0 আর 10। আর টি এর মান কত 15, এই যে ও থেকে এ অংশে টাইমটা হচ্ছে 15। এরপরে এ বি অংশের টাইমটা খেয়াল করে দেখো, এখান থেকে এটা হলো 15 আর এখান থেকে এটা হলো 40। আমি এ বি অংশটা বের করব, তাহলে টাইম কত? 40 - 15 না? কে জানি কোশ্চেন করছে, বুঝো নাই। এই যে 40 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 25 হয়। এই যে দেখো 25। আর ভি কই থেকে আসলো 10, এই যে এ বি অংশের ভিটা হইছে 10, এই যে 10। আবার বিসি অংশের ক্ষেত্রে আমাদের আদিবেগের মান কত? 10, আদিবেগের মান 10। আর আমাদের শেষ বেগের মান কত? 0, এই যে এটা 0 লাইন, এই যে 0। আর টি এর মান কত? 10, 10 কই থেকে আসে? 40 থেকে 50 পর্যন্ত 10। ঠিক আছে, আশা করি এখন পুরোপুরি বুঝছো। আমি এখন এটা সলভ করে দিব প্রসেস 2 এর মাধ্যমে। এটা এখন আমি সলভ করব প্রসেস 2। তো প্রসেস 2 আসলে কিসের মাধ্যমে? এটা হইতেছে কি এরিয়া নির্ণয়, এরিয়া নির্ণয়। এখন তোমাদেরকে একটা ঝাঁকানাকা জিনিস শিখাবো, যেটা তোমরা কখনো আগে চিন্তা করো নাই, ওটা শিখাবো। তোমরা জানো আমার ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু নতুনত্ব থাকে ইনশাআল্লাহ।
আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করব। আজকের ক্লাসে নতুনত্ব মানে সবার জন্য নতুনত্ব না, আমি বলতেছি না যে এটা সবাই জানো না, এটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদের জন্য এটা নতুনত্ব। আচ্ছা, আমরা এরিয়া নির্ণয় করব। তো একটা গ্রাফের এরিয়া নির্ণয় করার মিনিং কি, চলো আমরা একটু দেখি। এই পুরো গ্রাফটাকে আমরা কি বলতে পারি, একটা ট্র্যাপিজিয়াম বলতে পারি, তাই না? তো এই ট্র্যাপিজিয়াম, এটা পুরোটা, এই পুরোটাকে আমরা একটা ট্র্যাপিজিয়াম বলতে পারি। হ্যাঁ, তো এইটাকে আমরা যদি বাচ্চাদের মতো শিখি, একেবারে বাচ্চাদের মতো, তাহলে আমরা কি বলতে পারি যে 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা কি বলতে পারি খেয়াল করো। যে ও এ আর এই যে এখানটা এতটুকু একটা কি ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ পেয়েছি। ত্রিভুজের আমাদের টপিকের নাম কি এরিয়া নির্ণয়। তো ত্রিভুজের ক্ষেত্রফল সবাই বের করতে পারো, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তার আমরা কি লিখবো, হাফ ইনটু ভূমি। এই ত্রিভুজের ভূমি কত, 0 থেকে 15 পর্যন্ত, ভূমি হচ্ছে 15। হ্যাঁ, উচ্চতা হচ্ছে এতটুকু, উচ্চতা হচ্ছে 10। এটা গেল কি এই ত্রিভুজটার, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এরপরে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেমনে বের করে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এর দৈর্ঘ্য কত, 15 থেকে 40 পর্যন্ত, দৈর্ঘ্য হইতেছে 25। হ্যাঁ, আর প্রস্থ কত, 10, প্রস্থ হইতেছে 10। তারপর প্লাস এটাও একটা ত্রিভুজ, এটাও শেষ আমার। এই ত্রিভুজের ভূমি কত, 10, তাহলে হাফ ইনটু ভূমি হইতেছে 10 ইনটু উচ্চতা কত, 10, এইটা। ওকে, আচ্ছা একটু খেয়াল করে দেখো, এটা হুবহু আগের সাথে মিলে গেছে। কেমনে মিলছে, একটু কি ছিল, u + v ডিভাইডেড বাই 2 * t। এই যে দেখো, এই যে ডিভাইডেড বাই 2, আর u + v করে আগে কত আসছিল, u + v করে 10 আসছিল না? তো u এর মান ছিল 0, v এর মান ছিল 10, u + v করে 10। এইটা হইতেছে কি u + v, এটা হইতেছে কি t, এটা হইতেছে কি ওই যে নিচের হাফ। ম্যাজিক, তাই না? মানে এটা হইতেছে আসলে কিছুই না, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যে কথা, আর u + v ডিভাইডেড বাই 2 * t ইউজ করে এই কথা, এর জন্য আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম। আমাদের ক্লিয়ার? অনেকে একটা বোকামি করতে পারতো, অনেকে বলতে ভাই আপনি এসি গুলো ut + হাফ এটি স্কয়ার দিয়ে কেন করেন নাই? কারণ আমাকে আলাদাভাবে এই বের করতে হইতো। তখন এই বের করতে গিয়ে সমতরণীকে আমরা প্লাস লিখতাম, সমতরণী আর সমবন্ধনীকে আমরা মাইনাস লিখতাম। আমার কথা ক্লিয়ার? আমি ওটা করিনি, আমি শর্টকাটটা কি এসি গুলো u + v ডিভাইডেড বাই 2 * t ওটা দিয়ে করছি। এরপর এটাতে আসো, এটা কি ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল আমাদের আগের প্রসেস মানে কি ছিল, সমবেগের সূত্র কি ছিল, এসি গুলো vt, v এর মান কত ছিল, v এর মান ছিল 10 আর t এর মান কত ছিল 25। এই যে দেখো 10 আর 25, ওয়াও কি জোশ। আচ্ছা, এরপরে ছিল আমাদের ত্রিভুজ, ওই ত্রিভুজের ওই রেখাতে কি ছিল, u + v ডিভাইডেড বাই 2 * t। ওইখানে u এর মান ছিল 10 আর v এর মান ছিল 0, মানে u + v এর মান হলো 10। এই যে খেয়াল করো 10। হ্যাঁ, তারপর t এর মান কত, 10, এই যে t এর মান 10, এটা t, এটা u + v, আর এখানে আছে নিচে হাফ। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারতেছো? এগুলো তার মানে এটা পুরোটা হুবহু আগেরটার মতোই, তাই না? তাহলে এটার आंसर হবে 375। তো তোমরা কমেন্টে জানাও কে কে বুঝতে পারছো, এটা একটু কমেন্টে জানিয়ে ফেলো। এইটা কে কে বুঝতে পারছো কমেন্টে জানাও দ্রুত। আচ্ছা, অনেকে বলছে যে হ্যাঁ, অনেকে বলতেছে যে হ্যাঁ সেকেন্ড প্রসেসটা অনেক ইজি। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা প্রসেস 3 তে চলে যাব, অর্থাৎ ট্রাপিজিয়ামে চলে যাব। মানে একটা অঙ্ক কতভাবে সলভ করে যায় তোমাদের শিখে রাখতেছি। এখন অবজেক্টিভে আসলে তোমরা তোমাদের মনের মতো যে কোনো উপায়ে তোমরা এটা সলভ করতে পারবা। ঠিক আছে, প্রসেস 3 হচ্ছে ট্রাপিজিয়ামের সূত্র। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি তোমরা সবাই পারো, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। ঠিক আছে, এই যে সমান্তরাল বাহু, এখানে সমান্তরাল একটা বাহু কত হবে, এই যে এখান থেকে এতটুকু কত, 10। তাইলে আমরা এই যে আমি আরেকবার বুঝাই, সূত্রটা একটু বোঝার চেষ্টা করো, খুব ইজি। হাফ ইনটু, বাংলা লিখো, যারা পারো না বাংলা লিখো, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো এখানে সমান্তরাল বাহু একটা হলো এই যে এটা এবি, হ্যাঁ এবি প্লাস আরেকটা বাহু কোনটা, যে ও থেকে সি পর্যন্ত ওসি ইনটু উচ্চতা কত, উচ্চতা হইতেছে কি এতটুকু হাইট, উচ্চতা হইতেছে 10 ইনটু 10, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। এবি এর মান কত, 40 থেকে 15 বিয়োগ করলে কত হয়, 25 হয়। তারপর ওসি কত, 0 থেকে 50 পর্যন্ত, এটা করলে কত হয়, 50 হয়। ঠিক আছে, ইনটু 10। তো যদি তুমি এটার সাথে এটা কাটাকাটি করো 5 হবে, আর এখানটা হবে 75। হয়ে গেল, হয়ে গেছে না? এখন বলতো বাইরে কি করবো, ইজি, 70 টাকে 5 গুণ করো 350, আর 5 5 25, 375। আমি এমনি হিসাব করি,
আমি ওই বাচ্চাদের মতো এরকম ভুল করি না, 5 5 25, মানে কিছু কিছু ক্ষেত্রে করি আর কি, মানে এরকম টাইপের ক্ষেত্রে করি না। 5 5 25, 25 5, হাতে থেকে 2, 5 7 30, এভাবে না। 70 টাকে 5 গুণ করো 350, 5 টাকে 5 গুণ করো 25, 350 আর 25 375। এইভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করবা, এরই মাধ্যমে আমাদের এই অঙ্কটা শেষ। কে কে আমি 3টা প্রসেস দেখাইছি, কে কে বুঝো নাই কমেন্টে জানাও। আচ্ছা, সবাই বলতেছে যে বুঝছেন, গুড, বুঝতে পারছো, সুন্দর ছিল ম্যাথটা, অনেকেই বলতেছে সুন্দর ছিল ম্যাথটা। আচ্ছা, তো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না গ্রাফ রিলেটেড ম্যাথগুলি। তো ওকে, আমরা চলো নেক্সট ম্যাথে চলে যাই। আমরা হচ্ছে গ্রাফ রিলেটেড শেষ করার পর আমরা এখন চলো কিছু অ্যাডমিশনের প্রবলেম সলভ করি, কিছু অ্যাডমিশনের প্রবলেম সলভ করি। তোমরা এখন বলতে ভাই আমরা কোন রুলস ফলো করব? 3 নাম্বার রুলসটা ফলো করবা। আচ্ছা, এখন আমরা যদি অ্যাডমিশনের কিছু প্রশ্ন দেখি, কিছু সুন্দর প্রশ্ন আছে তোমাদের জন্য। যেমন প্রথম দিক আমি বলি, তোমরা যদি জয়কলিটা ধরো, দেখো প্রথম টাইপটা একেবারে ইজি, মানে কি কি সূত্র আমি বলি, এটা পড়ানোর মানে হয় না, ডাইরেক্ট সূত্র, b = u + at, x = ut + half at square, x = u + b / 20t। তোমরা কও এগুলো পড়ার বয়স তোমাকে আছে? নাই। এগুলো তোমরা নিজেরা খালি একবার দেখে নিবা, পড়ার দরকার নাই, খালি একবার চোখ বুলাবা, খালি একবার চোখ বুলাবা, ঠিক আছে? এগুলো অনেক সোজা, এগুলো আমি করাবো না, আমি করাবো একটু প্যাচওয়ালাগুলা, ঠিক আছে? তোমাদের চেষ্টা করবো যেগুলোতে একটু প্যাচ আছে এরকম টাইপগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। এখন হচ্ছে আমরা করব হলো 6 নাম্বার, এটা হচ্ছে 76 পৃষ্ঠা 6 নাম্বার, 76 পেজে 6 নং। এটা আসছে গিয়ে তোমার ডিইউ তে আসছে, ডিইউ 14 তে আসছে। তো ডিইউ 14 তে আসছে কি, দুইটি গাড়ির মধ্যকার দূরত্ব, দুইটি গাড়ির মধ্যকার দূরত্ব, দুইটি গাড়ির মধ্যকার দূরত্ব দিয়ে দিচ্ছে হচ্ছে 150 কিলোমিটার, এবং একটি অপরটির দিকে যথাক্রমে, একটি অপরটির দিকে যথাক্রমে কি বলছে, একটি অপরটির দিকে যথাক্রমে 60 কিলোমিটার/আওয়ার এবং 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। কত ঘন্টা পর মিলিত হবে? কত ঘন্টা পর তারা মিলিত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, আমি একটু দেখি তোমাদের কারো প্রবলেম হচ্ছে কিনা। না, তোমরা সবই দেখতে পাচ্ছ। আমি অপশনগুলো যদি লিখে দিই তোমাদেরকে, অপশন এ তে বলছে হলো 2.5 ঘন্টা, অপশন বি তে বলছে হচ্ছে 2 ঘন্টা, অপশন সি তে বলছে হচ্ছে 1.7 ঘন্টা 75, আর অপশন ডি তে বলছে 1.5। আচ্ছা, তো চলো এটা আমরা সলভ শুরু করি। সর্বপ্রথম হলো ভাই ফিল করা লাগবে একটা অঙ্ক, মানে রিয়েল লাইফ দিয়ে চিন্তা করা লাগবে। সব সময় ফিজিক্সে ভালো করার একটা উপায় হলো রিয়েল লাইফ দিয়ে চিন্তা করা, ঠিক আছে? আমি এর জন্য তোমাদেরকে মানে প্রাইস রেঞ্জে বলি সুপার 30 মুভিটা দেখবা, সুপার 30, ঋত্বিকের সুপার 30 মুভি। এটা এখন দেখা লাগবে না, এখন তোমাদের দেখার টাইম নাই, মানে যদি তোমাদের সুযোগ হয় কখনো ঋত্বিকের এই মুভিটা একটু দেখে নিও, তাইলে বুঝতে পারবো এখানে অ্যাকচুয়ালি ঋত্বিক কিভাবে 30টা সুপার 30 হলো 30টা স্টুডেন্টকে টার্গেট করছে। ঋত্বিক ও হলো ইন্ডিয়ার আইআইটি তো সবাই নাম শুনছো, ইন্ডিয়ার সবচেয়ে সেরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, ওইখানে ও 30 জনকে টার্গেট করছে, খুবই মানে সবাই পথ শিশু আর কি, হ্যাঁ 30টা পথ শিশুকে ও হচ্ছে টার্গেট করছে, ওদেরকে ভর্তি করাবে। তো এটা যদি ভর্তি পরীক্ষা দিতে হয়, মানে বুয়েটের মতো আর কি, ধরো বুয়েটে ভর্তি পরীক্ষা। তো ও কি করছে, 30 জনকে টার্গেট করছে, ও নিজের বাসায় রাইখা একটা কুড়ে ঘরের মতো একটা বানায় টানায় ওদেরকে ওর এখানে রাইখা নিয়মিত শিখাইতে শুধুমাত্র বইয়ের পড়ালেখা না, ও হচ্ছে ওদেরকে নিয়ে মানে বিভিন্ন প্লে গ্রাউন্ডে যাইতো, মাঠে যাইতো, হ্যাঁ ওরা যে খেলতেছে, মনে করে সাপোজ একটা বল এমনি শর্ট করলো একজন, তখন ঋত্বিক বলবো ধরা যাক যে অমুক লোকে এত বেগে বলটা শর্ট করলো, ঠিক আছে? বলটা তুমি তো জানো এখান থেকে মাঠের এই দূরত্ব হলো এত, হ্যাঁ এখন তুমি আমাকে দূরত্ব বের করে দাও, অথবা এই বলটা এখান থেকে এখানে আসতে কত টাইম লাগছে বের করে দাও, মানে সরাসরি দেখে অঙ্ক করলো আর কি। আর আমরা তো খাতা কলমে করি, আমরা কি সিনারি কখনো চিন্তা করি? মানে ওরকম ভাবে চিন্তা করি না।
বাট ওই মুভিটাতে সবকিছু খুব দারুণভাবে দেখাইছে। আরেকটা খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, ওরা ছিল প্রায় 30 জন। তো ঋত্বিক বলছিল কি তোমরা সবাই সবার সাথে হ্যান্ডশেক করো, প্রশ্নটা ছিল সবাই সবার সাথে হ্যান্ডশেক করো। হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক করার পর ঋত্বিক কোশ্চেন করলো যে তোমরা টোটাল কয়টা হ্যান্ডশেক করছো, এইটা একটা প্রশ্ন ছিল। তখন ওরা একটা থক হয়ে গেল, এটা তো পারি না আসলে। পরে ওরা বিভিন্ন জন বিভিন্ন রকম আনসার দেয়, পরে নিজেরা ফর্মুলা বানায় ফেলে ঋত্বিককে সঠিক আনসার দেয়, মানে সরাসরি পারে না, 1-2 দিন পরে আনসার দিতে পারছিল। সো আমি এটা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি তোমরা একটু ফিজিক্সটা ফিল করার চেষ্টা করো। হ্যাঁ, ফিজিক্সের মধ্যে ফিল ব্যাপারটা বেশি থাকে, ম্যাথের চাইতেও ফিজিক্সে ফিল করার ব্যাপারটা বেশি থাকে, কারণ ফিজিক্সের সাথে আমাদের রিয়েল লাইফের অনেক অনেক রিলেশন। তো চলো আমরা এটা তো একটা রিয়েল লাইফ কল্পনা করা যায়। ধরা যাক আমি তোমাদেরকে নিয়ে একটা ট্রেনের ওইদিকে গেলাম, ওইখানে তোমরা একটা গাড়ি, দুইটা গাড়ি আছে আমাদের সামনে, তো এই একটা গাড়ি আর এই একটা গাড়ি, দুইটা গাড়ি হচ্ছে ওরা হচ্ছে কি করতেছে বিপরীত দিকে যেতেছে। খেয়াল করো, এই ওদের মধ্যবর্তী দূরত্ব হলো 150 কিলোমিটার, ওদের মধ্যবর্তী দূরত্ব হলো 150 কিলোমিটার, এবং একটি অপরটির দিকে যথাক্রমে 60 কিলোমিটার, ধরা যাক এটা হলো 60 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে যেতেছে, আর এটা ধরা যাক 40 কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে যেতেছে। এখন প্রশ্ন হলো কত ঘন্টা পর তারা মিলিত হবে। এখন তোমরা জানো, তোমরা যখন ট্রেনে বসে থাকো তখন দেখো যে গাছগুলো তোমার দিকে আসতেছে, আবার ট্রেনও আবার মনে করো তুমি বাসে যাচ্ছ, আরেকটা অপোজিটে আরেকটা বাস আসতেছে। তো অ্যাকচুয়ালি ওই বাসটা যত বেগে না আসতেছে তোমার কাছে আরো বেশি বেগ মনে হবে, ঠিক কিনা? কারণ এটা হচ্ছে আপেক্ষিক বেগ বলতে পারো। তো আপেক্ষিক বেগটা অ্যাকচুয়ালি কি, যে ওর সাপেক্ষে ওর বেগ, ওর সাপেক্ষে ওর বেগ। মানে সাপোজ আমি যেতেছি 10 কিলোমিটার পার আওয়ার বেগে, আরেক জিনিস থাইমা আছে, তার মানে আমাদের সাপেক্ষে বেগ কত হবে 10, কিন্তু এটা যেতেছে 10, এটা যেতেছে 10, সেই ক্ষেত্রে ওর সাপেক্ষে ওর হবে 20, 10 না। বিপরীত দিক গেলে কি হয় একটা জিনিস খেয়াল করে দেখো, অনেকেই এই জিনিসটা বুঝবা না যে বিপরীত দিক গেলে কেন যোগ হয়। তোমরা বলো ভাইয়া ভেক্টরে তো আমরা শিখছি বিপরীত দিক গেলে বিয়োগ হয়, এখানে কেন যোগ হবে? এটা বুঝাইতে গেলে আমাকে পুরো একটা নতুন একটা টপিক শিখাইতে হবে। টপিকের নাম হলো আপেক্ষিক বেগ। তো আমি একটা কাজ করি, যেহেতু তোমাদের একটা টপিক ধরি ওটা পুরোটা শেষ করি, একটা টপিক ধরি ওটা পুরোটা শেষ করি। আমি এখন তোমাদের নতুন একটা টপিক শেখাবো, সেটা হলো আপেক্ষিক বেগ। আচ্ছা, আমাদের সাথে লাবিব যুক্ত আছিস? লাবিব আমাকে সেদিন বলছিল যে ভাই আপেক্ষিক বেগটা একটু বুঝাই দিতে। তো আশা করি এই এখন লাবিব যদি থাকিস কমেন্ট করিস, অবশ্যই লাবিব কমেন্ট করিস যদি থাকিস। আমরা এখন একটা টোটালি থিওরি শিখবো, সেটা কি আপেক্ষিক বেগের থিওরি। ওকে, মানে আমি আপেক্ষিক বেগটা বুঝাইলে এইটা পুরো ক্লিয়ার হবে, নয়তো একটু আপসা আপসা থেকে যাবে আর কি। আমি চাচ্ছি না ফিজিক্সের কোনো থিওরি আপসা আপসা থাকুক, ঠিক আছে? তাহলে আমরা চলো একটা প্রবলেম শিখি। আগে দেখি লাবিব যুক্ত আছে কিনা। এই লাবিব কই তুই? আচ্ছা, তো খেয়াল করে দেখো আপেক্ষিক বেগের ক্ষেত্রে অনেকে আবার মুখস্থ রাখে। আমি আজকে তোমাকে ফিল করার চেষ্টা করব আপেক্ষিক বেগ। তো আমি আজকে দেখি আমাদের সাথে লাবিব যুক্ত আছে কিনা। আচ্ছা, যাই হোক, খেয়াল করে দেখো আপেক্ষিক বেগের কনসেপ্ট আসলে কি। ধরা যায় কোন একটা বস্তু এদিকে যাচ্ছে, এ, আর আরেকটা বস্তু এদিকে যাচ্ছে হলো বি, ঠিক আছে? এখন বলা হলো যে এ এর সাপেক্ষে বি এর বেগ কত, এটা আমাদের প্রশ্ন করা হলো, ঠিক আছে? তো এটা হলো কি তোমার বেগের মান আর কি। ধরে নিলাম এটা ইউ ধরলাম আর এটা আমি বি ধরলাম, ধরে নিলাম আর কি, এবং তার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এখন যদি আপেক্ষিক বেগ বের করতে বলে যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তাই যে কার সাপেক্ষে আমরা করতেছি? এ এর সাপেক্ষে করতেছি না, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। তো আমরা একজনের হলো সাপেক্ষে আরেকজনের হলো বেগ, তার মানে কি এ যেরকম এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটা সবসময় রুলসটা মনে রাখবে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তোমরা তো সবাই পারো যে ভেক্টর কিভাবে বের করে, ভেক্টর বিয়োগ করে সবসময় বের করে। এ বি ভেক্টর সমান সমান কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, না? এটা তো সবাই জানো। তার মানে এটা মানে কি এ এর সাপেক্ষে বি এর বেগটা আমরা কেমনে বের করব? বি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করব। আচ্ছা, বি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করা যে কথা, আর বি ভেক্টর প্লাস মাইনাস অফ এ ভেক্টর একই কথা না? একই কথাই তো। আমি আরেকবার রিপিট করি, এ বি ভেক্টর মানে কি এ এর সাপেক্ষে বি এর বেগ নির্ণয়। এটা সবসময় মনে রাখবে, এ বি ভেক্টর মানে কি এ এর সাপেক্ষে বি এর বেগ নির্ণয়। আবার এটাও তোমরা পারো যে এ বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আচ্ছা, এখন ভেক্টর তো আমরা আসলে সরাসরি বিয়োগ করতে পারি না, ভেক্টর আসলে করি যোগ। তো মাইনাস এর আমি কি লিখতে পারি? প্লাস মাইনাস এ লিখতে পারি।
এখন a ভেক্টর কোন একটা ভেক্টর আগে মাইনাস মানে কি বলো তো, ওই ভেক্টরটাকে উল্টায় দেওয়া না, তোমাদের না ভেক্টর চাপে শিখাইছি কোন ভেক্টর আগে মাইনাস মানে হলো সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় দেওয়া। তো a ভেক্টর আছে এইদিকে, এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বাকি দিলে এটা এইদিকে হয়ে যাবে, তাহলে এটা হবে আমাদের মাইনাস অফ a ভেক্টর। ওকে, তাহলে এখন এই ভেক্টরটার কোনো কাজ নেই, এটার আর কোনো, এটা যদি আলফা হয়ে থাকে, এটা যদি আলফা হয়ে থাকে তাহলে এটা কত হবে 180 মাইনাস আলফা হয়ে গেল। তাইলে আমাদের নতুন ভেক্টর কোনটা, এটা না, এই যে এই বরাবর একটা ভেক্টর v কাজ করতেছে আর এই বরাবর একটা ভেক্টর u কাজ করতেছে। এখন তোমরা বলতে ভাই আপনি u কেন লিখলেন, মান তো সেমই থাকবে নাকি, ভেক্টর উল্টা দিলে কি মান চেঞ্জ হয়, মান চেঞ্জ হয় না। আমি আবারো বলি, ধরা যাক একটা ভেক্টর a 2y 3j, তাহলে এটা মাইনাস অফ a ভেক্টর কত হবে -2y 3j। এখন এই মান বের করি আমি, মাইনাস অফ a ভেক্টরের মান √-12 হোল স্কয়ার প্লাস -12, এটার মান যা, এটার মান তো এইটাই, তাই না? সো আপেক্ষিক বেগের কনসেপ্ট হলো ভেক্টর উল্টায় দিলেও মানের চেঞ্জ হয় না, ভেক্টর উল্টায় দিলেও মানের চেঞ্জ হয় না, কিন্তু দিকের চেঞ্জ হয়। আগে ছিল আলফা, এখন হয়ে গেল 180 মাইনাস আলফা, আগে ছিল আলফা, এখন হয়ে গেল 180 মাইনাস আলফা। তার মানে কি, আমরা দুইটা ভেক্টরকে এখন কি করব, লব্ধি করব। যোগ করা মানে কি, লব্ধি করা। আমরা a এবং b এর লব্ধি করব, এই যে যোগ, এটা মানে হইতেছে কি লব্ধি। আমরা এখন দুইটা ভেক্টর লব্ধি করব, কিন্তু এই যে মাইনাস এর সাথে, এই মাইনাসের কোনো বের করা আছে। তো চলো এখন আমরা এটা করে ফেলি। এই যে এই দুইটা ভেক্টর লব্ধি বের করি, এই যে r = √/, এর সূত্র দিয়ে r = √/p² q² 2pq। এখানে cos কত হবে, এখানে খেয়াল করে দেখো 180 মাইনাস আলফা হবে, কারণ আমাদের আলফা ছিল এইদিকে, আলফা ছিল এইদিকে, ঠিক আছে? এই যে ইউ বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 180 মাইনাস আলফা। আমাদের p মানে কত, p মানে হইতেছে কি u, q মানে হইতেছে কি v প্লাস 2 u v ইনটু cos 180 মাইনাস আলফা। তো cos 180 মাইনাস আলফা কোন ঘরে পড়ে, এই ঘরে পড়ে না, all sin tan cos। তো all sin tan cos হিসাব করলে cos 180 মাইনাস আলফা কি অন্যের ঘরে পড়ছে, অন্যের ঘরে হলে কি হয়, নেগেটিভ হয়। তাহলে এখান থেকে কি হবে √u² + v² - 2ub, ঠিক আছে? 2ub cos আলফা হবে এইটা। তো আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পারছো যে আসলে এইটাই হইতেছে। এরপরে মানটা বসালে যেটা বের হয় এটা, মানে আমি তোমাদেরকে আপেক্ষিক বেগের একেবারে ভিতরে চলে গেছি, এই অঙ্কে এত কিছু লাগে না, এই অঙ্কে এত কিছু লাগে না। আমি আবারও বলি, আমি তোমাদের আপেক্ষিক বেগের পুরো থিওরি শিখে ফেলছি। হ্যাঁ, তো তোমাদের প্রশ্ন ইউ দেয়া থেকে, বি দেয়া থেকে, আলফা দেয়া থেকে বসাই দিবা, আপেক্ষিক বেগটা বের হয়ে যাবে। আচ্ছা, সবাই বলতেছে কি আরেকবার বুঝাইতে, ভাই আরেকবার একটু, আচ্ছা আরেকবার বুঝাই কি আর করা। আমি বলি, আমি আপেক্ষিক বেগের অনেক ভিতরে ঢুকে গেছি, এই অঙ্কে এত কিছু লাগে না, এই অঙ্কে এত কিছু লাগে না। আমি আপেক্ষিক বেগ যা আছে পুরো শেষ করার চেষ্টা করতেছি। আবার প্রথম থেকে বুঝাই, ধরা যায় আচ্ছা একটা অঙ্ক দিয়ে বুঝাই, ঠিক আছে? একটা প্রশ্ন লেখা দিই যে খেয়াল করো, প্রশ্নটা কি লিখছি যে 5 কিলোমিটার/আওয়ার বেগে, এই যে 5 কিলোমিটার/আওয়ার বেগে একটি গাড়ি 30 ডিগ্রি কোণে 3 কিলোমিটার/আওয়ার বেগে একটি ট্রাক চলছে, এই যে একটা ট্রাক, ঠিক আছে? তো ট্রাকটা হচ্ছে এদিকে চলতেছে 3 আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তো ঠান্ডা মাথায় শোনো, আমি অঙ্ক করাইতে করাইতে আপেক্ষিক বেগ বুঝাবো, অঙ্ক করাইতে করাইতে, ঠিক আছে? এইটারে আমি মনে মনে কি ধরলাম, ইউ ধরলাম, এটাকে আমি মনে মনে ভি ধরলাম। তারপর একটি ট্রাক চলতেছে, যে এই বরাবর যেতেছে ট্রাক আর এই বরাবর যেতেছে গাড়ি, বলতেছে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ কত। তার মানে গাড়ির সাপেক্ষে ট্রাকের
আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ। এখন তোমরা একটু আগে শিখেছিলাম যার সাপেক্ষে বলবে তাকে আগে লিখবা, যার সাপেক্ষে বলবে তাকে আগে লিখবা। এখন কার সাপেক্ষে আগে বলছে? গাড়ির সাপেক্ষে। তো গাড়ির সাপেক্ষে বলার কারণে ইউটা আগে লিখবা, গাড়ির সাপেক্ষে বলার কারণে ইউটা আগে লিখবা। তাহলে ইউটা আগে লিখলাম। এখন ট্রাকের আপেক্ষিক বেগ চাইছে, তার মানে ভিটা পরে লিখবো, এই যে ভিটা পরে লিখবো, এরপর ভেক্টর চিহ্ন দিলাম। ঠিক আছে, একটু আগে এটা শিখাইছি ভেক্টর রুলস কি। ভেক্টর রুলস হইতাছে যে পরেরটা মাইনাস আগেরটা। ঠিক আছে, এখন ভেক্টর সরাসরি কখনো বিয়োগ করা যায় না, ভেক্টর যোগ করতে হয়। হ্যাঁ, একটা ভেক্টর উল্টা দিয়া পরে যোগ করতে হয়। তাহলে ভি ভেক্টর লিখলাম, আর ইউ ভেক্টর মাইনাস না করে আমি কি করব? যোগ করব, মাইনাস অফ ইউ ভেক্টর। এখন বলতে পারো ভাই আপনি মাইনাস ইউ ভেক্টর কই থেকে পাইলেন? ইজি, ইউ ভেক্টরে উল্টায় দাও, এই যে ইউ ভেক্টর উল্টায় দাও। একটু আগে না বললাম কোন একটা ভেক্টর নেগেটিভ কেন দেব? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় দেওয়া, তার মানে এই দিকে হচ্ছে মাইনাস ইউ ভেক্টর, এই বরাবর। ঠিক আছে, এখন আমরা কি করব? ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টর, মানে এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টরকে আমরা যোগ করব। দুইটা ভেক্টর যোগ করা মানে লব্ধি নির্ণয় করা, মুখস্থ। দুইটা ভেক্টর যোগ করা মানে কি? লব্ধি নির্ণয় করা। লব্ধি মানে কি? যে আর এর সূত্রটা, আর এর সূত্রটা আমরা যদি ব্যবহার করি রুট ওভার আমাদের এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এই যে তাহলে এটার কোনো কাজ নেই, তাহলে এটা কত হবে? 150 ডিগ্রি হবে। এই যে এটা 30, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 30। তাহলে এই ভেক্টরটা এটার মান কত? এটার মান তো আগে যা ছিল সেইটাই। হ্যাঁ, মান কখনো চেঞ্জ হয় না, ভেক্টর উল্টায় দিলে মান চেঞ্জ হয় না। তাইলে এটা কত? 5 ছিল, এটার মানটা হবে কি? 5। আচ্ছা, তার মানে আমাদের p স্কয়ার প্লাস এই যে q স্কয়ার প্লাস 2p q ইনটু কত হবে? cos 180 মাইনাস আলফা হবে, 180 মাইনাস আলফা। ঠিক আছে, 180 মাইনাস আলফা। তাহলে এটা কত হলো? রুট ওভার 25 প্লাস 9 প্লাস 5 গুণ 10 ইনটু 3 কত হবে? 30 ইনটু cos 150 ডিগ্রি, cos 150 ডিগ্রি। তো তোমাদেরকে আগে শিখিয়েছিলাম cos 150 ডিগ্রি মানে কি? cos 90 প্লাস 60, cos 90 প্লাস 60 মানে কি? কোন ঘরে পড়ছে? এই ঘরে পড়ছে, অন্য ঘরে। তাহলে মাইনাস sin 60। ঠিক আছে, রুট ওভার এটা কত হবে? 36 প্লাস 30 ইনটু sin 60 মান কত? √3/2। এটা কাটাকাটি করলে 15 হবে। তাহলে এটা आंसर হবে রুট ওভার 36 মাইনাস 15 √3। এটাই হবে কি আমাদের आंसर। এইভাবে তোমরা এটা বের করে ফেলবা। আমার কথা কি ক্লিয়ার? এটাই হবে आंसर, আর ভাঙা যাবে না। তোমরা ভাববে না যে সব সময় এগুলোর দশমিক দিয়ে বের করতে হয়। যদি এমন অঙ্ক স্যাররা দেয় যে দশমিক বের করা যাচ্ছে না, তোমরা রুট আকারে রেখে দিবা। আমি তো এগুলো আন্দাজে মান দিচ্ছি, আমি স্যাররা এমন সুন্দর সুন্দর মান দিবে যাতে এগুলো রুট আকারে না থাকে। যদি থাইকা যায় অমনে রেখে দিবা। ঠিক আছে, আমি কি আপেক্ষিক বেগ পুরোটা বুঝতে পারছি? এখন প্রশ্ন যদি চেঞ্জ করে দিই যে ট্রাকের সাপেক্ষে গাড়ির, প্রশ্ন যদি আমি চেঞ্জ করে দিই যে ট্রাকের সাপেক্ষে গাড়ি, তাহলে বলো কোথায় কোথায় চেঞ্জ হবে? তখন এখানে হবে ভি, এখানে হবে ইউ, এখানে হবে ইউ, এখানে হবে ভি। তার মানে ইউ এর সাথে ভি এর নেগেটিভটা তোমরা যোগ করতেছো, মানে ভিটা নেগেটিভ হবে। ভি নেগেটিভ হওয়া মানে কি বলো তো? এই যে আমাদের চিত্রটা এরকম ছিল, ভি নেগেটিভ হওয়া মানে তখন ভি রে উল্টাই দিবা। চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো। ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। খেয়াল করে দেখো, আমি তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম 25 আর 9 আছে, এখানে 36 টাই হবে, সেটা 34 হবে। হ্যাঁ, এটা 34 মানে হলো। তোমাদেরকে ঠান্ডা মাথায় যে জিনিসটা চিন্তা করতে বলছি সেটা হলো যে যদি আমি প্রশ্ন চেঞ্জ করে দিই যে গাড়ির সাপেক্ষে ট্রাক না বললাম, ট্রাকের সাপেক্ষে গাড়ি বললাম, তখন কি হবে? হ্যাঁ, তখন আশা করি তোমরা কি করবা যে এই এখানে কোথাও কোথাও চেঞ্জ হবে, শুধুমাত্র বিটাকে উল্টা দিবা আর কি। ঠিক আছে, সো এর মাধ্যমে আমাদের আপেক্ষিক বেগ টপিকটা শেষ। এখন আমরা চলো ম্যাথটাতে চলে যাই। তো এই ম্যাথে কি বলা হয়েছে দেখো তো, এই ম্যাথে বলা হয়েছে যে তারা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, এটা এদিকে এটা এদিকে। তো আপেক্ষিক বেগের কনসেপ্ট কি তোমরা জানো? তো আপেক্ষিক বেগের কনসেপ্ট হচ্ছে যে একটাকে উল্টায় দিতে হয়। হ্যাঁ, তো মনে করো ধরা যাক একটা দিতেছে 60 আর একটা দিতেছে 40, এটা দিতেছে 60, এটা দিতেছে 40। তো আমরা জানি একটা সাপেক্ষে যেটা যেটা করো না উল্টায় দিতে হবে। তার মানে এটা যদি 60, এটা যদি উল্টায় দিই কত হয়ে যাবে? 40। এখানে 60 আর এখানে 40, তো দুইটা ভেক্টর সেম দিকে যাচ্ছে। আপেক্ষিক বেগের কনসেপ্ট কি ছিল? একটাকে একটা উল্টায় দিবা। তো 40 যদি আমি উল্টায় দিই তাহলে কত হবে? এই বরাবর 40 হয়ে যাবে, তাহলে 60 আর 40 যোগ করলে কত? 100 হয়ে যাবে। তার মানে ওদের আপেক্ষিক বেগ হবে 100। তার মানে আমরা কি বলবো যে
ওদের আপেক্ষিক বেগটা হবে 100 কিলোমিটার পার আওয়ার। ওদের মধ্যবর্তী দূরত্ব s হবে গিয়ে 150 কিলোমিটার। তাহলে আমাদের টাইম চাইছে, হ্যাঁ, s = vt, t = s/v, তাহলে 150 ডিভাইডেড বাই 100, এটা आंसर হবে 1.5 আওয়ার। তো आंसरটা হবে 1.5 আওয়ার। আশা করি তোমরা বুঝে ফেলছো। আমার থেকে ক্লিয়ার? তোমরা আশা করি এটা বুঝে ফেলছো। খুবই সিম্পল, যে বিপরীত দিকে যেতেছিল না, তোমরা অনেকে এটা মুখস্থ করতা, দুইটা আপেক্ষিক বেগ হলে বিপরীত দিক গেলে যোগ হয়, আপেক্ষিক বেগ হলে বিপরীত দিক গেলে যোগ হয়। কিন্তু আমি ড্যাম শিওর তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানতা না কেন যোগ হয়। আমি আজকে পুরো থিওরিটা টাইম নিয়ে একটু বুঝাই দিলাম, এখন তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। আপেক্ষিক বেগে আসলে ধাপ অঙ্ক করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা আমরা চলো এখন আমাদের নেক্সট মেথড চলে যাই। আচ্ছা, তো আমাদের নেক্সট টাইপটা আসলে কি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের প্রশ্ন কি বলছে, একটি ট্রেন একটি স্টেশন থেকে ছেড়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে একটি স্টেশনে থামে। এই যে ধরা যাক এটা একটা ট্রেন, এইটা কি করলো যে এই থেকে এইখানে, এটা হলো 2 কিলোমিটার, এ সি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে 2 কিলোমিটার, যে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অপর একটি স্টেশনে থামে। ট্রেনটি তার গতিপথের প্রথম অংশ x সমতলে গেছে। তাহলে ধরা যাক প্রথম অংশ হচ্ছে AB গেছে x সমতরণে, ঠিক আছে, আর হচ্ছে পরেরটুকু গেছে y সমমন্দনে। তাহলে এটা হচ্ছে y সমমন্দনে। তাহলে চলো এটা আমরা একটু ফিল করার চেষ্টা করি। মানে একটা ট্রেন যাচ্ছিল, এটা হচ্ছে A, মানে ধরো আমি ট্রেন এখানে আসার পরে আমার এটা কি হলো, স্লো হয়ে গেল। তাহলে আমরা ফার্স্টে AB অংশে ধরে নিলাম দূরত্ব হচ্ছে s1 আর এটা দূরত্ব হচ্ছে s2, এটা টাইম হচ্ছে t1, এটা টাইম হচ্ছে t2, মানে দুইটা অংশ, মানে এক স্টেশন থেকে আরেক স্টেশন যাওয়ার মাঝে সে আরেক জায়গায় কি হইছে, দুইটা অংশে ভাগ হইছে আর কি। একটা অংশে সমতরণে গেছে মানে স্পিড বাড়ছে, আরেকটা অংশে স্পিড কমছে, ঠিক আছে, স্পিড বাড়ছে স্পিড কমছে। এই অনুযায়ী হচ্ছে আমরা দূরত্ব নিয়ে কাজ করব, টাইম নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা যদি দূরত্ব নিয়ে কাজ করি, s1 সমান কি হবে বলো দেখি। আমরা কি লিখব, s1 s2 সমান কি, টোটাল দূরত্ব না, টোটাল দূরত্ব কত, 2 কিলোমিটার। একটু ভালো মতো দেখো, টোটাল দূরত্বটা 2 কিলোমিটার, আমি কিলোমিটার রাখলাম। এই সকল অঙ্কে মিটার টিটা চেঞ্জ করার দরকার নেই, কারণ কি হচ্ছে আমাদের অপশনগুলো, আচ্ছা আমি তো অপশনই লিখি নাই, অপশনগুলো লিখে দিই। অপশনগুলো হচ্ছে x + y = 4, 1/x + 1/y = 4, ঠিক আছে। অপশন গতে কি বলছে, x + y = 1/4, আর অপশন ঘতে বলছে 1/x + 1/y = 1/4। এই হচ্ছে চারটা অপশন। এখন তোমাদেরকে আমি বলছি কোনো চেঞ্জ করার দরকার নাই, কারণ আমাদের আনসারগুলোতে কোনো এককের কাহিনী নাই, এখন তোমাদের যেটা বুঝছিলাম, s1 + s2 কি আমাদের 2 কিলোমিটার না, এই যে 2 কিলোমিটার, এই s1 আর s2 মানে দুইটা দূরত্ব আমি দুই ভাগে ভাগ করছি, তো দুইটা যে ভাগ করছি টোটাল তো 2 কিলোমিটারই হবে। এখন আমরা তো এই প্রথম অংশ নিয়ে যদি কাজ করি, এটা হলো s1, তো তোমাদের একটু আগে শিখাইছি যে সমতরণ হোক সমমন্দন হোক সূত্র সবসময় ইউজ করবে s = u + b / 2 * t। তো AB অংশে আমাদের u এর মান কত, 0 না, কারণ কি এই যে একটা ফার্স্টে ট্রেন স্টেশন ছাড়ছে, তো আমরা জানি ইনিশিয়াল ট্রেনের বেগ কত, 0, তাহলে আমরা s অনুযায়ী কি লিখব, u প্লাস, এখন আমরা v তো জানি না, এই জায়গাটাকে আমরা বেগটাকে ধরলাম v, এই জায়গার বেগটা হবে v, এই জায়গার আদি বেগটা 0 আর এই জায়গার বেগটা হবে গিয়ে 0। কেন 0 বুঝতে পারতেছো তো, মানে ফার্স্টে থেমা ছিল, ফুল স্পিডে বাড়ছে, পরে আবার আস্তে উপর থেমে গেছে। তার মানে AB অংশে আদি বেগটা 0 আর শেষ বেগটা হবে v, তাহলে আদি বেগটা 0 শেষ বেগটা হবে v / 2 * t। এখন AB অংশে টাইমটা আমি জানি না, আমি টাইমটাকে t1 ধরলাম, প্লাস এবার s2 অংশে আসো, s2 অংশে আদি বেগটা কত, v, আদি বেগ প্লাস শেষ বেগটা কত, s2 অংশে শেষ বেগটা হচ্ছে 0 / 2 * টাইম, এই অংশে টাইম কত, t2, হ্যাঁ। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, vt1/2 + vt2/2 = 2। আচ্ছা, এখান থেকে আমরা যদি আমরা v/2 কমন নিই, তাহলে আমাদের কত থাকতেছে, t1 + t2 = 2, বা t1 + t2 মানে কি, টোটাল টাইম। তো আমাদের টোটাল টাইমটা দিয়ে দিছে কি 4 মিনিট, আমি বলছি এখন চেঞ্জ করার দরকার নাই, তাহলে আমরা কি লিখতে পারি, t1 + t2 = এই 2 গুণ করলে কত হয়, 4/v,
তো t1 + t2 এর মান কত 4, তাহলে এখানে সমান হবে 4, অতএব v কত হলো 1। তোমরা আমাকে কমেন্টে জানাও এটা বুঝছো কিনা, তোমরা আমাকে কমেন্টে জানাও এটা বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা। আমি v পর্যন্ত বের করে ফেলছি, আমি v পর্যন্ত বের করে ফেলছি, এখন কমেন্টে জানাও এটা বুঝছো কিনা। আচ্ছা, তো আমাদের সাথে এখন যুক্ত আছে 100 জন। আর যারা একটু বেশি পরে জয়েন করে ফেলছো তারা এই ম্যাথ তারা হচ্ছে এই পরে দেখা নিও আর কি, হ্যাঁ, যারা বেশি পরে জয়েন করে ফেলছো বেশি পরে। তো আশা করি তোমরা এতটুকু বুঝে ফেলছো। ওকে, তো আমাদের বেগটা তাই যাও, আমি আবার বুঝে যাও, আমি আবার বুঝাচ্ছি। একটি ট্রেন একটি স্টেশন থেকে ছেড়ে 4 মিনিট পর 2 কিলোমিটার, মানে একটা ট্রেন যেখান থেকে ট্রেনটা ছাড়লো, আমি প্রথম থেকে বুঝাচ্ছি, ট্রেনটা ছাড়লো সেই এই পুরাটা হইতেছে কি তোমার 2 কিলোমিটার, আর এখান থেকে এখানে যাইতে লাগছে 4 মিনিট। ওকে, তো ও যে যাত্রা পথ এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। প্রথম একটা অংশ অর্ধেক বলে নাই, প্রথম একটা অংশ, হ্যাঁ s1 ধরলাম আমরা, প্রথম s1 দূরত্ব সে গেছে x সমতলে, মানে তার স্পিড বাড়ছে, মানে ইনিশিয়ালি ছিল u ছিল 0 আর ফাইনালি গিয়া শেষ বেগটা v। পরবর্তীতে সে সমমন্দনে গেছে, মানে কি সে আস্তে আস্তে থামে গেছে, থামে গেলে শেষ বেগ কত হবে 0 আর আদি বেগ কত হবে v। তাহলে আমাদের দুইটা অংশ আছে, দুইটা অংশ নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করছি। s1 + s2 = 2, আমি বলতে পারি 2 কথা পাইলাম, এই যে 2 কিলোমিটার, পুরোটা হচ্ছে 2 কিলোমিটার। s1 হচ্ছে প্রথম অংশ, তো প্রথম অংশের দূরত্ব বের করতে পারবে না, কতবার শিখলাম s হলো u + b / 2 * t, এই u + b / 2 * t। এর পরের অংশ সেম, bc অংশ সেম, u + b / 2 * t। এখানে t হলো t1 এবং t2 আমি ধরছি, কারণ এই পাশের টাইম এই পাশের টাইম ভিন্ন ভিন্ন, এর জন্য t1 ধরছি আর t2 ধরছি। পরবর্তীতে আমি কমন নিয়ে t1 + t2 এর মানটা আমরা জানি 4 মিনিট, এটা বসাই দিয়ে আমরা v বের করে ফেলছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বেগটা বের করতে হলো, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি বেগটা বের করে ফেললাম। বাট আমাদের এখানে যে আনসারগুলো এগুলো সব কয়টা ত্বরণ আকারে, এখানে x এবং y এর মান ত্বরণ। এই যে খেয়াল করে দেখো, প্রথম অংশ গেছে x সমতরণে, দ্বিতীয় অংশ গেছে y সমমন্দনে, তার মানে যেটাই গেছে না কেন এগুলো আমাদের ত্বরণ নিয়ে কাজ করা লাগবে। তো আমরা আসলে এক অঙ্ক করে কি বের করলাম, আমরা বের করলাম b এর মান 1, আমরা বের করলাম b এর মান 1। আচ্ছা, তো আমরা যদি ত্বরণ নিয়ে কাজ করি, ত্বরণের সূত্র সবাই পারি, a = b - u / 2 * t, এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। তো প্রথম অংশে আমাদের ত্বরণটা নিয়ে যদি আমরা কাজ করি, প্রথম অংশের ত্বরণটা কি x, প্রথম অংশের ত্বরণ x না। আচ্ছা, তো যেহেতু সমত্বরণ এর জন্য সেটা পজিটিভ হবে। আচ্ছা, তো x এর সূত্র কি b - u, তো আমাদের b, এই যে a অংশটুকু কি ছিল a b c, a অংশে বেগটা 0, a অংশে বেগটা b, a অংশে বেগটা 0। তো প্রথম অংশের সমত্বরণ এর জন্য x, আমি ত্বরণের সূত্রে অ্যাপ্লাই করতেছি, ত্বরণের সূত্র কি b - u / 2 * t। তো v - u, v এর মান কত v, এই যে ab অংশে শেষ বেগ কত b মাইনাস আদি বেগ কত 0 / 2 টাইম কত t1, ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশের জন্য আসো, দ্বিতীয় অংশ কি সমমন্দন, দ্বিতীয় অংশ কি সমমন্দন, মন্দন বলে দেওয়ার কারণে একটা মাইনাস অলরেডি আছে, মন্দন বলে দেওয়ার কারণে একটা মাইনাস অলরেডি আছে, হ্যাঁ। তাইলে এই পাশে কি b - u হবে নাকি u - b, u - b / 2 * 2 হবে, বলতে পারবা? এটা কিন্তু b - u হবে না, u - b হবে, কারণ সমমন্দন বলে দিছে, মন্দন মানে একটা মাইনাস, তো এটা মাইনাস করো, এটা মাইনাস করলে তো b - u তো হয়ে যায়। তাহলে এখন আমাদের এই অংশের আদি বেগ কত b, এই অংশের শেষ বেগ কত 0 আর এই অংশের টাইম কত t2, হ্যাঁ। তাহলে এটা x আর এটা হচ্ছে আমাদের y, হ্যাঁ, আমরা দুইটা পেয়ে গেলাম, আর এখানে হচ্ছে t1 পাইলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে x = vt1 / 2 আর y = vt2 / 2। এখন আমরা এখান থেকে t1 t2 বের করব, তাহলে t1 = 2x/v আর t2 = 2y/v। এখন আমরা কি করব, t1 t2 যোগ করব, তাহলে t1 + t2 = 2x/v + 2y/v। তো t1 + t2, তো t1 + t2 মানে কত 4, এই যে মানটা আমরা জানি 4, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো, এখানে ফার্স্টে আমরা কি ছিল a = v - u/t = আচ্ছা t1 যখন ছিল 2x / v, 2x / v। আচ্ছা, এখানে কত ছিল 2y/v। আচ্ছা, তাহলে t1 = আসলে 2x / v, t2 = আসলে 2y/v। আচ্ছা, তাহলে t1 + t2 যখন আমরা করতেছি, মানে দুইটা আমরা টাইম যখন যোগ করতেছি যোগ হলো, আর এখানটাতে কি হবে বলো তো 2x / 1 + 2y / 1। আচ্ছা, তো
তো আমরা দেখি আমাদের সাথে কতজন যুক্ত আছো। আমাদের সাথে যুক্ত আছেন 114 জন। আচ্ছা, অনেকে বলতেছো আরো একবার বলতে, আরো একবার বলা লাগবে। এই তোমরা কোন পাশটুকু বুঝো নাই আমাকে একটু কমেন্টে জানাও, কোন পাশটুকু বুঝো নাই। অনেকে বলতেছে যে ভাই আরেকবার লাগবে, তোমরা একটু কমেন্টে জানাও কোন পাশটুকু বুঝো নাই। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমাকে একটু ওই পাশে যেতে হয়েছিল। আচ্ছা সরি। আচ্ছা, একজন আসছিল আর কি, কলিং বেল আসছিল, তো নিচে একটু ইমার্জেন্সি যাওয়া লাগছিল। আচ্ছা, খেয়াল করে দেখো তোমাদের লাইভে যেটা পড়তেছিলাম, আমাদের সাথে যুক্ত আছে এখন কতজন? অনেকে বলছে বুঝো নাই। আচ্ছা, আমি এই পাশটুকু একটু আরেকবার ক্লিয়ার করে দিই তোমাদেরকে, আরেকবার ক্লিয়ার করে দিই। সমবন্ধনটা একটু বুঝতে চাচ্ছিলাম। এই পাশটুকু অনেকে দেখলাম গণ হয়ে গেলে কমেন্ট করতেছে যে ভাইয়া বুঝি নাই। সমবন্ধনের পাঠটুকু, এই যে বন্ধনের পাঠটুকু আমি একটু আরেকবার তোমাদের ক্লিয়ারলি বুঝাই দিই। এই যে এখানে আমি তো ত্বরণ বের করতেছি, ওকে? খেয়াল করে দেখো, ফার্স্টে যখন আমি তোমাদেরকে কি কি বের করে দিছি, খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি ভি পর্যন্ত বের করে দিছি। ভি এর মান আমরা কত বের করছি? 1 বের করছি। আমরা ভি এর মান কত করছি? 1। আচ্ছা, যখন আমরা ত্বরণ বের করতেছি, ত্বরণের সূত্র কি? a = b - u / I। এটা কি লিখলাম? b = u + at। আমি এখানে ভুল লিখে ফেলছি একটু। a = b - u / t। হ্যালো হ্যালো, এখানে t হবে, এখানে ভুলে 2 লিখে ফেলছি, এখানে t হবে। আমি অ্যাসেটটার মতো করে লিখে ফেলছি আর কি। এখানে একটু কারেকশন হবে, এখানে একটু ভুল লিখে ফেলছি, নিচে t লিখে ফেলছি। এখানে একটু সরি, আমি এখানে নিচে 2 * t লিখে ফেলছি, এস এর মতো লিখে ফেলছি। তোমরা একটু কাইটা ফেলো, হ্যাঁ? আমি আরেকবার কারেকশন করে দিচ্ছি। এখানকার ত্বরণ আমি অ্যাপ্লাই করব। আমি ত্বরণের এই পাশটাতে নিচে 2 লিখে ফেলছিলাম, আমি আবার করে দিচ্ছি। এই যে প্রথম ab অংশে যখন আমি ত্বরণ নিয়ে কাজ করব, তো এটা কি সমত্বরণ। তো সমত্বরণের সূত্র কি? এই যে a সমান সমান, এই a সমান সমান এই অংশে উপরে হলো শেষ বেগ কত? v। শেষ বেগ হচ্ছে v মাইনাস আদি বেগ ab অংশে আদি বেগ কত? 0 ডিভাইডেড বাই t। প্রথম অংশের টাইম কত? এই অংশের টাইম হচ্ছে t1, তাহলে t1। তাহলে এখান থেকে আমরা t1 পেয়ে গেলাম v ডিভাইডেড বাই x, ওকে? এরপরে দ্বিতীয় অংশে আসো। দ্বিতীয় অংশের ক্ষেত্রে a সমান সমান কিন্তু u - v ডিভাইডেড বাই t হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া কেন? অ্যাকচুয়ালি সূত্র ত্বরণ যেটা ছিল ওইটাই আছে, সূত্র এইটাই, কিন্তু প্রশ্নের সমমন্দন বলে দিছে। প্রশ্নের সমমন্দন বলে দিছে। তো আমরা জানি সমমন্দন মানে কি? a = b - u / t এর সমমন্দন মানে হলো সামনে একটা মাইনাস রাখতে হয়। সমমন্দন, সাপোজ তোমার যদি প্রশ্নে বলে দেয় কোন একটা বস্তুর সমমন্দন হইতেছে 5, এটা মানে কি a এর মান -5, তাহলে 5 এর আগে একটা মাইনাস দিতে হবে। তাহলে তোমাকে b - u / t এর আগে একটা মাইনাস দিতে হবে। আমার কথা ক্লিয়ার? তাহলে এখানে b - u এর আগে একটা মাইনাস দিই, তাহলে কি u - v ডিভাইড বাই t হয়ে যায় না? এইটাই হচ্ছে আমার y। বুঝো নাই? মানে এই গুটা আপনি তোমরা বেশি একটা করো নাই, হ্যাঁ? তাইলে আমাদের যদি শর্টকাট টেকনিকে সমমন্দন বইলা দিলে সবসময় u - v ডিভাইড বাই t। তাইলে আমরা দ্বিতীয় অংশে কি আমাদের সমমন্দন, এটা টাইম হচ্ছে t2, তাহলে আমরা দ্বিতীয় অংশে y সমান কি লিখতে পারি বলো তো? u, এই যে আমার দ্বিতীয় অংশে আদি বেগ, উপরে হবে আদি বেগ, তাহলে আদি বেগ কত? দ্বিতীয় অংশে আদি বেগ হচ্ছে v, আমি v লিখলাম, মাইনাস শেষ বেগ কত? 0 ডিভাইডেড বাই t। আমার দ্বিতীয় অংশে টাইম কত? t2, তাহলে এখান থেকে আমরা টাইম পেয়ে গেলাম t2 সমান v বাই y। তাহলে এটা হচ্ছে t1, এটা হচ্ছে t1 আর এটা হচ্ছে t2। আমরা এখন দুটো যোগ করব।
তা আমরা যদি দুটো যোগ করি t1 + t2 সমান সমান কত হয় t1 + t2 এই যে 4 মিনিট ছিল তাহলে 4 লিখলাম বা t1 এর মান হচ্ছে v/x আর t2 এর মান হচ্ছে v/y সমান সমান 4 তো v এর মান তো আমরা জানি 1 তো 1/x + 1/y = 4 সো আমাদের आंसरটা হবে অপশন খ সো আমাদের आंसरটা অপশন খ আসছে আমাদের সাথে এখন 120 জন যুক্ত আছে আচ্ছা অনেকে বলতাছো যে হ্যাঁ এটা কিন্তু ম্যাথস একটু বলা নেই এটা হচ্ছে সাকিব ভাই হয়তো তোমাদের করাবে ম্যাথ সেকেন্ড পার্টের গতিবিদ্যা চ্যাপ্টারে অঙ্কটা আছে হ্যাঁ এটা কিন্তু মেইন বুকের অঙ্ক ম্যাথ গতিবিদ্যা চ্যাপ্টারের অঙ্কটা আরেকজন বলছে এটা কি কোনো শর্টকাট নাই না ভাই এটা শর্টকাট নাই আমি আবারো বলি এইটা শর্টকাট নাই থাকলে কি আমি শিখাইতাম না অবশ্যই শিখাইতাম ঠিক আছে সো তোমরা যারা বুঝো নাই তারা হচ্ছে লাইভ শেষে আবার দেখে নিও যারা বুঝো নাই তারা লাইভ শেষে আবার দেখে নিও হ্যাঁ এমনিতে আমাদের অনেক টাইম চলে গেছে গা তো আমরা চলো আমাদের নেক্সট টপিকে চলে যাই হ্যাঁ আচ্ছা আমরা আরেকটা করব দারুণ ম্যাথ 2 এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 14-15 মনে রাখবা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো কিন্তু সুন্দর সুন্দর হয় এটা মানতে হবে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সুন্দর সুন্দর হয় খেয়াল করে দেখো একটি কণা 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে 1 সেকেন্ড পরে তার বেগের সঙ্গে দক্ষিণমুখী 4 মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করা হলো এর 1 সেকেন্ড পরে যাত্রা বিন্দু হতে তার দূরত্ব কত মিটার 916 মিটার এটা খুব দারুণ একটা ম্যাথ তো চলো আমরা এটা সলভ করা শুরু করি একটি কণা আগে হইতাছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকতে হবে ঠিক আছে তো আমরা যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকি তোমরা সবাই জানো এটা হবে কি উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব আমি আবার বলি তোমাদের তোলাটা ম্যান্ডেটরি নাই সব প্রশ্নে আছে সব বই আছে তোমাদের প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নাই কোনো টাইম নষ্ট করবে না আমার সাথে সাথে আগাবা ওকে আচ্ছা বলছি কি একটি কণা 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে তো পূর্ব দিকে মানে কি যে এইদিকে চলতেছে কত বেগে 3 মিটার পার সেকেন্ড আচ্ছা সে চলো কতক্ষণ চলো বলো তো 1 সেকেন্ড চলছে সে 1 সেকেন্ড চলছে তো আমরা জানি তো s = vt তাই না তো v এর মান হচ্ছে 3 আর সে চলছে 1 সেকেন্ড তাহলে সে কত মিটার দূরত্ব অতিক্রম করছে 3 মিটার দূরত্ব অতিক্রম করছে পূর্ব দিকে 1 সেকেন্ডে সে 3 মিটার পথ অতিক্রম করছে তাহলে এইখান থেকে এতটুকু আমি এটাকে a নাম দিলাম এখানে o নাম দিলাম সে এই পথ অতিক্রম করছে 3 মিটার হ্যাঁ তাহলে o a = 3 মিটার এরপর দক্ষিণমুখী 4 মিটার পার সেকেন্ড বেগ সংযোগ করা হলো এখন দক্ষিণমুখী 4 মিটার পার সেকেন্ড মানে কি বলো তো এই যে এই বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগ আমাদের সংযোগ করা হলো তার মানে এই বরাবর যদি 4 মিটার পার সেকেন্ড হয় এই সংযোগ করা হলো 1 সেকেন্ড পরে মানে এইটারও 1 সেকেন্ড পরে মানে এইখানটাতে একটা বস্তু আইসা পড়লো আশা 1 সেকেন্ড পরে আচ্ছা রিয়েল লাইফে বুঝাই দিই দাঁড়াও বুঝাচ্ছি মনে করো আমার পূর্ব হচ্ছে এদিকে আমার পূর্ব হচ্ছে এদিকে আর আমার দক্ষিণ দিকে এদিকে মনে করেন আমার পূর্ব দিকে আমার দক্ষিণের দিকে এখন আমি হচ্ছে এই যে আমি এখন এই যে 0 বিন্দুতে আছি তো আমি ফার্স্টে যাচ্ছি আমি ধরা যাক এই বিন্দুতে আসছি তো আমি আসছি 1 সেকেন্ডে 3 মিটার আসছি এরপর কি করব আমার দক্ষিণ দিকে একজন তোমাদের থেকে একজন এসে আমাকে ধাক্কা মারলাম কি করলো দক্ষিণ দিকে একটা ধাক্কা মারলাম এখন আমি যে যাইতেছিলাম এখানে এসে একজন ধাক্কা মারলো আমি এখানে এসে বললাম এখান থেকে আমাকে ধাক্কা মারলো আমি দক্ষিণ দিকে চলে গেলাম তো আমি যে দক্ষিণ দিকে যাচ্ছি এখন তোমরা বলো আমি কি আসলে এক্সাক্ট দক্ষিণ দিকে কি যাব
না, আমার তো পূর্ব দিকেও একটা বেগ ছিল, আমার পূর্ব দিকে একটা বেগ আছে, আবার দক্ষিণ দিকে আরেকজন বেগ দিল, তাহলে দুইটা বেগের কি লব্ধি হবে না? মানে ওই যে পি পি কিউ, আমি যাবো কোন দিক দিয়ে? মাঝখানে চলে যাবো না? এটা তো তোমরা সবাই জানো যে দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হয়। ক্লিয়ার? তার মানে আমি তো যাইতেছিলাম এই দিকে, আমাকে এদিকে একটা বেগ প্রয়োগ করলো, তাহলে দুইটা ভেক্টর কি হবে? লব্ধি হবে না? তো আমরা জানি দুইটা ভেক্টর লব্ধি মানে কি, সে ঠিক মাঝখান দিয়ে চলে যাবে। মাঝখানে সে কতক্ষণ যাবে? 1 সেকেন্ড যাবে। এই যে বলছে এই যে 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পরে, তো 1 সেকেন্ড পরে ধরা যাক সে কোন জায়গায় আসলো, সে এই জায়গাটায় আসলো। এটার আমি এপাশে যদি পূর্ব, তোমরা ক্যামেরা একেবারে সাইডে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ পাচ্ছ, পূর্ব দেখা যাচ্ছে, এটা পূর্ব। তো ধরা যাক সে 1 সেকেন্ডে এখানটাতে আসলো, অর্থাৎ সে বি বিন্দুতে আসলো। আচ্ছা, এখন এদিকে আমি ডট 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 লাইন টানলাম, ডট লাইনটা এর নাম দিলাম সি বিন্দু নাম দিলাম। এখন খেয়াল করো এই বরাবর আমার কত দূরত্ব বলো তো? 4 মিটার না, কারণ হচ্ছে 1 সেকেন্ড। হ্যাঁ, এটাকে আমি নাম দিলাম ডি নাম দিলাম। তাহলে এডি উপাংশ, এডি উপাংশ মানে এডি বরাবর আর কি, হ্যাঁ উপাংশ বলা উচিত না, এডি বরাবর বেগ সমান সমান 4 মিটার পার সেকেন্ড। অতএব এডি সমান সমান 4 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এইটা জানি 3 মিটার আর এটা জানি 4 মিটার। এখন আমাদের প্রশ্নে কি চাইছে? আমাদের প্রশ্নে একটু ভেজালের জিনিস চাইছে, সেটা হলো যাত্রা বিন্দু থেকে তার দূরত্ব চাইছে। যাত্রা বিন্দু হলো এইখানে আর আমি আসছি এইখানে, তাহলে আমার এই দূরত্বটা চাইছে, অর্থাৎ আমাকে বের করতে হবে ওবি, আমাকে বের করতে হবে এখন ওবি। এখন ওবি তো আমি পারি না, ঝামেলা হয়ে গেল না? আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে চাই, তো এইটা যদি 4 মিটার হয় তাহলে এইটাও হবে 4 মিটার। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এবি সমান সমান সিবি সমান সমান কত? 4 মিটার হবে। এইটা 4 মিটার হলে এটা 4 মিটার হবে না, কারণ আমরা জানি একটা ভেক্টরকে সমান্তরাল রেখে যে কোনো জায়গায় শিফট করা যায়, একটা ভেক্টরকে সমান্তরাল রেখে যে কোনো জায়গায় শিফট করা যায়। আচ্ছা, এখন এই বরাবর কি দিতেছিল? 3 মিটার পার সেকেন্ড। আমি যে এসি এখনো জানি না, এসি বের করতে পারবো না? পারবো। এই বরাবর তার বেগ কত ছিল? 3 মিটার পার সেকেন্ড। তো এইখান থেকে এখানে আসছে 1 সেকেন্ডে, এইখান থেকে এখানে আসছে 1 সেকেন্ডে, কিন্তু আমার তো দরকার এসি, আমার দরকার এসি। তাহলে এসি বরাবর কোন বেগটা কাজ করতেছে? 3 মিটার পার সেকেন্ড। তাইলে এখান থেকে এখানে যদি তার 1 সেকেন্ড লাগে, তাইলে এখান থেকে এখানটার উপাংশটা কত? 1 সেকেন্ড দিতে হবে, তাই না? মানে এই বরাবর বেগের উপাংশ আর কি, এই বরাবর। হ্যাঁ, এর আবার cos থিটা আমি টানতে যাই না, কারণ আমার তো বেগ দিয়েই দিয়েছে, আমি তো আবার কোন cos থিটা করার দরকার নেই। আমি এই বরাবরটা বের করব, পূর্ব দিক বরাবর। তো পূর্ব দিক বরাবর 3 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু গেছে? 3 মিটার। তার মানে এসি এর মান হবে 3। তাহলে আমরা কি লিখতে পারি? এসি সমান সমান 3। এখন যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, ত্রিভুজ ও বি সি এ যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারি? ওবি স্কয়ার সমান সমান ওসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। হ্যাঁ, তাইলে আমরা কি করতে পারি? ওবি সমান সমান রুট ওভার ওসি স্কয়ার। ওসি স্কয়ার মানে কত? ও থেকে সি, 3 আর 3 যোগ করলে কত হয়? 6 হয়। আর বিসি এটা যোগ করলে কত হয়? 4 হয়। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেটর বসাবা। এটা কত বের হয় বলো তো? 36 আর 16 রুট ওভার 52 বের হয়, রুট ওভার 52। তাহলে আমাদের आंसर হবে এইটা। আমি আবারো বলি, যেগুলো দারুণ ম্যাথ লিখি এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর ম্যাথ, এগুলো অনেকে প্রথমবারে বুঝে না, বাট আমাকে কমেন্টে জানাতে হবে যে ভাইয়া বুঝছি নাকি বুঝি নাই। কমেন্টে জানাও, কমেন্টে জানাও বুঝছো নাকি বুঝো নাই। তোমরা আমাকে কমেন্টে জানাও বুঝছো নাকি বুঝো নাই। আচ্ছা, একদম বলছে ভাইয়া সরণ বলছে নাকি দূরত্ব? আচ্ছা, এখানটাতে অ্যাকচুয়ালি সরণ হবে আর কি, মানে ও যাত্রা বিন্দু থেকে তার সরণ হবে, এটা অ্যাকচুয়ালি সরণ। যাত্রা বিন্দু থেকে এটা ভালো একটা কোশ্চেন করছো, ভাইয়া সরণ বলছে নাকি দূরত্ব বলছে? এখানে সরণ হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝছো না? এই ভাইরা সবাই বুঝছো কিনা বলো? আচ্ছা, একদম বলতেছে অনেক কঠিন, বুঝছি নাকি বুঝি নাই সেটাই বুঝি নাই। আচ্ছা, অনেকে বলছে বুঝছি। আচ্ছা, হ্যাঁ বুঝছো তো, কয়েকজন দেখলাম বুঝতে পারছে, আর অনেকে বলছে বুঝছে নাকি বুঝে না সেটা বুঝে নেই। আমি তোমাদেরকে বলবো তোমরা যারা বুঝো নাই তারা এটা আরেকবার দেখে নিও। তো তোমরা এটা আরেকবার দেখে নিও, তারপর যদি না বুঝো আমাকে মেসেঞ্জারে নক দিও, আমি দরকার হলে আরেকবার ট্রাই করবো ভয়েসে বোঝানো। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা হচ্ছে নেক্সট স্টেপে আমরা চলে যাই। এটা আমাদের দারুণ 2 ছিল।
আমি কি বলছি তোমাদের, তোমরা কি বুঝতে পারতেছো? যে তোমরা যারা বুঝো নাই তারা হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক দিও, ঠিক আছে? যারা বুঝো নাই আর কি তাদের কথা বললাম। আচ্ছা, এখন আমরা করব সাস্টে আসে একটা ম্যাথ। সাস্ট 19-20 এ আসছে প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে যে একটি কণার আদিবেগ, হচ্ছে 3i + 4j, তারপরে বলছে এবং ত্বরণ হচ্ছে 0.4i + 0.3j হলে 10 সেকেন্ড পর এর বেগের মান কত? এটা হচ্ছে আমাদের প্রশ্নে আসছে, ঠিক আছে? তো এটা রিটেনে আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? এটা রিটেনে আসতে পারে। তো আমাদের আদিবেগ কিন্তু দিয়ে দিছে, আদিবেগ u সমান কত? 3i + 4j, বাট এটা দিছে কিন্তু ভেক্টর আকারে। তার আমাদের মান বের করতে হবে। আদিবেগ u সমান কত হবে? √3² + 4², এটা মান হবে 5। আবার ত্বরণ 10 সেকেন্ড বলছে, t = 10। আমাদের বেগ চাইছে, শেষ বেগ v = u + at, u এর মান কত? 5, এর মান কত? 0.5, আর t এর মান কত? 10। তোমরা আমাকে বলো কে বুঝো নাই। তোমরা আমাকে বলো এটা কে বুঝো না। খুবই ইজি, একটা ভেক্টর আদিবেগ, এটা ভেক্টর আকারে দিয়েছে, ভেক্টর u ভেক্টর মান বের করতে পারো না, যে √i এর সাথে স্কয়ার + j এর সাথে স্কয়ার, এটা আমরা বের করে নিছি। আর এটা ত্বরণ দিয়ে দিয়েছে, ত্বরণ a ভেক্টর, এটাও সেম ভাবে √i এর সাথে যেটা থাকে j এর সাথে যেটা থেকে স্কয়ার থেকে বের হবে। তাহলে আমরা u জানি, a জানি, আর t পোস্টে দিয়ে দিয়েছে, বসাই দিবা, ম্যাথ শেষ। আমরা হচ্ছে এখন আমাদের টাইপ 2 তে চলে যাই। মানে টাইপ 1 টা অনেক বড় ছিল, টাইপ 1 অনেক কিছু মিক্স আকারে ছিল। টাইপ 2 হচ্ছে তক্তার ম্যাথ। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলি। এই যে তক্তার ম্যাথটা আছে, তো তক্তার ম্যাথটা হচ্ছে আমি তোমাদের ডেমো ক্লাসে বুঝাই ফেলছি। আমি এটা লিংক তোমাদের দিয়ে দেব, আমি এখানে পড়াবোই না, টোটালি পড়াবো না। এটা হচ্ছে ডেমো ক্লাসে আমি এটা বুঝাই দিছি। আমার কথা ক্লিয়ার? আমি তোমাদের সুবিধার জন্য আমি এটা স্কিপ করতেছি, কেন? তোমাদেরই টাইম বাঁচবে। আমি যদি এখন এটা পড়াই, আমার কত টপিক বাকি আছে, তাই না? এটা আমি ডেমো ক্লাস অনেক সুন্দর মতো শর্টকাট, সুপার শর্টকাট সহ বুঝাইছি। আমি তোমাদেরকে আজকেই গ্রুপে লিংকটা দিয়ে দিব। যারা ডেমো ক্লাসটা আমার দেখছো তারা জানো আমি এটা পড়াইছি। যারা দেখো নাই তাদেরকে আমি, সমস্যা নাই, আমি টেলিগ্রামে লিংক দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে আমি লিংকটা দিয়ে দিব, ফেসবুক গ্রুপে, ঠিক আছে? আমি বইলা দিব অমুক ভিডিওর অত থেকে অত মিনিট হচ্ছে আমি তক্তার ম্যাথ করাইছি, তোমরা দেখে নিবা, ওকে? আচ্ছা, তোমরা কিছু না বুঝলে তখন এখানে কমেন্টও করতে পারবা। তো টাইপ 2 ছিল হচ্ছে তক্তার ম্যাথ, এটা পুরাটাই আমার করানো। সো টাইপ 2 পুরাটা আমার করানো আছে, ঠিক আছে? আর তোমরা লিখো, নোট লিখো, ডেমো ক্লাস, তাইলে হইতাছে তোমাদের মনে থাকবে যে হ্যাঁ ভাইয়া এটা ডেমো ক্লাসে করাইছিল। এরপরে আমরা শিখবো হলো টাইপ 3। টি তম সেকেন্ড। এটা হচ্ছে রিটেনে আসার মতো একটা প্রশ্ন। এটা রিটেনে হচ্ছে প্রবলেম 1 যে একটি বস্তু স্থির অবস্থান থেকে পঞ্চম সেকেন্ডে সমত্বরণে চলতে 10 মিটার অতিক্রম করে। ত্বরণ কত? খেয়াল করে দেখো প্রশ্নটা, এখানে প্রশ্নে কিসের মান দিয়েছে? একটি বস্তু স্থির অবস্থান থেকে। তো আমরা জানি স্থির অবস্থান মানে কত? u এর মান 0। পঞ্চম সেকেন্ড, পঞ্চম মানে এটা কিন্তু 5 সেকেন্ড না, t এর পঞ্চম সেকেন্ডে। তো তার মানে এটা কি হবে যে STH মানে
এততম সেকেন্ডে বা পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10 মিটার। ঠিক আছে, আমাদের ত্বরণ চাইছে এ চাইছে। এখন এই যে 10 মিটার 10 মিটার আমি পাঁচটা এখন লিখি না, কেন লিখি না বলতাছি। আমাদের আগে STH বা তম সেকেন্ডের সূত্র, তম সেকেন্ডে সূত্রটা আর কি, সূত্রটা হচ্ছে u প্লাস হাফ অফ a ইনটু 2t মাইনাস 1। এখানে t টা হচ্ছে যততম সেকেন্ড বলবে। ঠিক আছে, যততম সেকেন্ড বলবে। মানে u এর মান 0, a এর মান আমরা জানি না, এই যে পঞ্চম সেকেন্ড মাইনাস 1। আমি আবারও বলি, এখানে কিন্তু পুরো 5 সেকেন্ড বুঝায় না, শুধু 5 নাম্বার সেকেন্ডটা বুঝাইছে। আর STH মানে হলে ওই 5তম সেকেন্ডে সে যত দূরত্ব অতিক্রম করছে, মানে হলো এরকম যে আমি রিয়েল লাইফ দিয়ে বুঝাই। ধরো দেখ আমি এখান থেকে এখানে আসছি 4 সেকেন্ডে, আবার এখান থেকে এখানে আসছি 5 সেকেন্ডে। তাহলে এই যে পঞ্চম সেকেন্ড কোনটা, 4 সেকেন্ডের পর থেকে শুরু করে 5 সেকেন্ড আগ পর্যন্ত এটাই পঞ্চম সেকেন্ড। তাইলে এখানের মান কত, 10 মিটার। তাহলে আমরা কি বলতে পারি যে 10 সমান সমান এটা কত, 9 9 এর 2 টা ভাগ হইছে বা 4.5, বা 9 এর 2 টা ভাগে লিখি, 9 এর 2 টা ভাগ a, বা এর মান কত আসবে 20/9। এই যে এরকম টাইপ যদি তোমাদের থাকে রিটেনে, আমি আবারও বলি এটা 10 এর বের করার কোনো প্রয়োজন নাই। এরকম টাইপ থাকলে তোমরা এমনি आंसर লেখা দিবা। আর যদি অবজেক্টিভ থাকে তখন তোমরা একটু মাথা ক্যালকুলেট করবে, 20/9। চলো মাথা ক্যালকুলেট করি, 9 2 × 18, তার মানে এটা आंसर 2 দশমিক কিছু একটা বের হবে। এখন চালাকি চলো আমরা করি, এই যে খেয়াল করে দেখো, যেহেতু 18 হইছে মানে 2/9 বাকি থাকে, তো 2/9 মাথা বারবার ক্যালকুলেট করতে না পারলেও কোনো সমস্যা না, আমি আছি। খেয়াল করে দেখো, 2/10 করলে 0.2 হয়। 2/10 করলে কত হয়, 0.2। এখন নিচে হলো 9, মানে আমি তোমাদের এই অঙ্কটা অপশন দিলাম এরকম, সাপোজ এই অঙ্কটা আমি অবজেক্টিভে দিলাম, এই অঙ্কটা আমি অবজেক্টিভ তোমাদের বানাই দিলাম। আমাদের आंसर কত আসছে 20/9, কিন্তু আমি অবজেক্টিভে ভগ্নাংশ আকারে দিলাম না, আমি তোমাদের অবজেক্টিভ দিলাম এরকম, অপশন ক 2.5 সেকেন্ড, অপশন খ 1.9 সেকেন্ড, অপশন গ দিলাম ধরা যাক ধরা যাক যে কত দিব, 4 সেকেন্ড দিলাম। হ্যাঁ, অপশন ঘ ধরা যাক অ্যাকচুয়াল आंसरটা আর কি। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল आंसर আমি নিজেও জানি না, বাট আমি কাছাকাছি, যে বললাম না অ্যাজাম্পশন ক্ষমতা তোমাকে বাড়াইতে হবে, তোমাকে কি করতে হবে, অ্যাজাম্পশন ক্ষমতাটা বাড়াইতে হবে। আচ্ছা, তো এটার অ্যাকচুয়াল आंसर হলো 2.222। আমার কথা শুনো ভাইরা, আমার কথা শুনো, তোমার অ্যাকচুয়াল आंसर জানার কোনো প্রয়োজন নাই অবজেক্টিভে। ভগ্নাংশ আমি তো বলে দিলাম, রিটার্নের ক্ষেত্রে ভগ্নাংশ মেরা দিবা, আর অবজেক্টিভের ক্ষেত্রে অ্যাকচুয়াল आंसर জানার কোনো প্রয়োজন নেই। আমরা চালাকি করব, চালাকি এরকম টাইপের অপশন থাকবে, এর চেয়ে এত কঠিন অপশন থাকবে না। দেখো 2.22 2.4 সব কাছাকাছি মানি রাখছি। খেয়াল করে দেখেন, তুমি পরীক্ষাটি কেমনে বুঝছো ভাইয়া 2.4 হবে নাকি 2.22 হবে, এটা তো কাছাকাছি মান বুঝাচ্ছি। এখানে 20/9 মানে কি 18/9, আর 2 ভাগই থাকে, 2/9 2/9 একটু আগে তোমাদের বুঝাইছি যে 2/10 করলে এটার आंसरটা হয় 0.2, ঠিক কি না? এখন তোমরা বলো, আমি এই মানটা যদি ছোট বানায় ফেলি, হর যদি ছোট হয় তাহলে পুরো মান কি বড় হয়? হর যদি ছোট হয়, আমি আমার 2/10 এর মান যদি 0.2 হয়, তাহলে 2/9 মান নিশ্চয়ই 0.2 এর চেয়ে একটু বড় কিছু একটা হবে, একটু বড়, বেশি একটা বড় হবে না কিন্তু। কারণ কি জাস্ট 9 থেকে জাস্ট আমি 10 থেকে 9 বানাইছি, একটু চেঞ্জ করছি, এর জন্য এটা 2.22 হবে। আর যদি 2.4 বানাতে তাহলে তো অনেকখানি চেঞ্জ, অনেকখানি না। 2.4 কখন হয় কও দেখি, যদি 4/10 থাকে তাইলে সে 0.4 হয়। 2 পর্যন্ত আমি হিসাব করছি যে 9 2 18। হ্যাঁ, তোমরাই কও 2.4 হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, কারণ 2.4 হওয়ার সম্ভাবনা থাকতে হলে আমাদের ওইখানে ওই 9 2 18 করলাম না, আমার তো হাতে আছে 2, বাট এখানে তো হাতে হলে 4, আমার তো হাতে তো 4 নেই। আমার কথা ক্লিয়ার? হাতে তো 2, হাতে 2 হইলে 2/10 করলে যদি 0.2 হয়, তাহলে 2/9 করলে 0.2 এর চেয়ে একটু বেশি হবে, 0.22। এই যে 0.22, 0.4 তো হবে না, কারণ 0.4 হইতে হলে তোমার হাতে তো 4 থাকা লাগবে, হাতে তো 4 থাকা, হাতে 4 থাকা মানে 9 18 আর 4 22 থাকা লাগবে, আমাদের দুটো ডিশ। টেকনিকটা কি মনে থাকবে? দারুণ টেকনিক না? তোমরা এইভাবে হচ্ছে সলভ করবা। আচ্ছা, অনেকক্ষণ ধরে কমেন্ট করি না, আমি একটু কমেন্ট করি তোমাদের আর দেখি কি অবস্থা। আচ্ছা, আমাদের সাথে এখন যুক্ত আছে প্রায় অনেকজনই। আচ্ছা, 2.22, এই তো গুড, অনেকেই বুঝতে পারছো। আচ্ছা, আমরা চলো আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। হ্যাঁ, এইটা ছিল আমাদের কি তম সেকেন্ডের, এটা ছিল আমাদের তম সেকেন্ডের সূত্রটা। আমরা এখন শিখব টাইপ 4। টাইপ
4 পড়ন্ত বস্তু। তো এটা আসলে আমরা শিখবো রিটেনের জন্য, আবার অবজেক্টিভের জন্য আমরা সুপার শর্টকাট শিখবো। আমরা এই অঙ্কটা শিখবো দুই ভাবে, একটা রিটেন আর একটা অবজেক্টিভ। অবজেক্টিভটা হবে সুপার শর্টকাট। তো রিটেনটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে 98 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে 58 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, নিচের দিকে ফেলে দেওয়া হলো, এবং একই সময়ে 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো, প্রশ্ন হলো এরা কখন পরস্পর মিলিত হবে? কোথায় মিলিত হবে? ভূমি হতে কত উচ্চতায়? মিলিত হবে। তোমাদের সবার একটা কাজ দিই 2 মিনিটের জন্য, সবাই চিত্র আঁকো। আমি 2 মিনিটের জন্য একটু টাইম দিচ্ছি, আমি একটু ফ্যানটা ছাড়বো আর কি। হ্যাঁ, আমি 2 মিনিটের জন্য একটু টাইম নিচ্ছি, আমার একটু ফ্যানটা ছাড়া লাগবে। তো তোমরা হচ্ছে এই প্রশ্নটা পড়ে চিত্রটা আঁকো। আচ্ছা, তো যাই হোক, তো এখন তোমাদের চলো এটা আমি সলভ করে দিই। তো তোমাদের এটা শর্টকাট দিয়েও সলভ করব, আরেকটা হচ্ছে যে তোমাদের রিটেনের জন্য কিন্তু এটা সলভ করে দিব, অর্থাৎ দুইটা উপায়ে কিন্তু আমরা এটা সলভ করব। ওকে, চলো আমরা শুরু করি। তো প্রথমে কি বলছে যে তোমাদের ফার্স্ট বলছে চিত্র আঁকতে, যে 98 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হলো। তার মানে এখান থেকে এতটুকু হবে 98 মিটার, h = 98, পুরাটা 98। তারপর কি বলছে, এবং একই সময় 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো। তার মানে এখানে ধরা যাক বস্তু 1, এটার নাম কি দিলাম? বস্তু 1। আর এখান থেকে আমি আরেকটা বস্তুকে নিক্ষেপ করব খাড়া উপরের দিকে। হ্যাঁ, এটার আদিবেগ = 0, এটা হচ্ছে বস্তু 2। এখন কি বলছে, মানে এর কিছুই না, এই যে একটা বস্তু আমি ছেড়ে দিতেছি আর আরেকটা উপরের দিকে নিক্ষেপ করছি সোজা। এই যে দেখো, আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই। এই যে এরকম, এই যে বাইটা যে খেলো না, এটা কোন জায়গাটা বাই গেছে এটা। হ্যাঁ, এই যে একটা ছেড়ে দিছি আর একটা নিক্ষেপ করতেছি, এই যে সাপোজ এই জায়গাটা তারা বাড়ি খেয়েছে। তো আমরা ধরে নিই যে এটা যেহেতু আমাদের ভূমি, হ্যাঁ, তো আমরা ধরে নিলাম এই জায়গাটা এসে তারা বাড়িটা খাইছে, দুইটা বসে এই জায়গায় এসে বাড়ি গেছে। তাহলে এখান থেকে এতটুকু কি আমি কি ধরলাম? x যদি ধরি, তাহলে এখান থেকে এতটুকু কত হবে? h - x। বোঝার চেষ্টা করো। আচ্ছা, এরা কখন পরস্পর মিলিত হবে? অর্থাৎ আমাদেরকে টাইমটা বের করতে হবে, t এর মানটা বের করতে হবে। আবার কত উচ্চতায় মিলিত হবে? ভূমি থেকে x উচ্চতায় তারা মিলিত হবে, ভূমি থেকে x উচ্চতায়। তো চলো আমরা এটা বের করার চেষ্টা করি। তো প্রথম বস্তুর জন্য আগে আমরা লিখব, এটা হচ্ছে বস্তু 1। তো বস্তু 1 এর জন্য আমরা কি লিখতে পারি, যে এটা কি আমি ছেড়ে দিছি, তারপরে বস্তুটা এখানে এসে বসছে, তাই না? তো ওর আদিবেগ তো 0, তাহলে আমরা কি লিখতে পারি, যে h - x = হাফ gt²। এখন বলতে পারো ভাই এটা কই থেকে লিখছেন, বুঝান। আমরা জানি h = ut প্লাস হাফ gt²। প্লাস কেন হবে? উপর থেকে নিচে ছেড়ে দিলে প্লাস হয়। এখন বলতে পারো আপনি h লিখেন নাই কেন? h কেন লিখবো? h তো পুরোটা। হ্যাঁ, এখানে h মানে কি? h - x না? এই যে প্রথম বস্তুটা এখান থেকে ছাড়া হইছে, এখানে এসে তারা মিলিত হইছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? h - x। u কই ভাইয়া? u এর মান 0। আদিবেগ, কোন বস্তু সর্বোচ্চ উচ্চতা থেকে ছাড়া দিলে আদিবেগ 0, কোন বস্তুকে সর্বোচ্চ উচ্চতা থেকে ছাড়া দিলে আদিবেগ 0। আচ্ছা, ut প্লাস হাফ gt², এই যে হাফ gt²। তাহলে এখান থেকে আমরা কি বের করতে, আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে পারছিলাম না? আচ্ছা, এখান থেকে খেয়াল করো, আমরা কিন্তু 98 বা আমরা h এর মানটা কিন্তু জানি, আমরা h জানি, আমরা t ও জানি না, x ও জানি না, t ও জানি না, x ও জানি না। আচ্ছা, এরপর আমরা বস্তু 2 এর জন্য চলে যাই। বস্তু 2, তো বস্তু 2 মানে কি? এখান থেকে উপরে দিকে নিক্ষেপ করছি। তো আমি এখান থেকে যেহেতু এখানটা আমি নিক্ষেপ করছি, আমি কিন্তু কয়েকটা মান জানি। কিসের মান জানি? আমি কিন্তু আদিবেগটা জানি, যে 49, এটা আমি আদিবেগটা জানি। দ্বিতীয় বস্তুর জন্য u = কত হবে? 49। এখন দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? x। তাহলে দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি x হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি,
উপরের দিকে নিক্ষেপ করছে, তাহলে কি হবে ut মাইনাস হাফ জিটি স্কয়ার। এটাই তো। এখন u এর মান কিন্তু আমরা জানি, তাহলে আমরা কি লিখতে পারি, এখানটাতে x সমান সমান u এর মান যেহেতু 49, তাহলে আমরা কি লিখতে পারি 49t, ওকে, মাইনাস g এর মান কত 9.8, এখানে দুইটা ভাগ হইতাছে কত 4.9, এখানে কত হবে 4.9t স্কয়ার। এই x এর মানটা এখন আমরা বসাই দিব এই জায়গাটায়, এই x এর মানটা আমরা এখানে বসাই দিব। বসাই দিলে কি হবে বলো তো, h মাইনাস 49t, তারপর কত হবে মাইনাস 4.9t স্কয়ার সমান সমান, এটা মানে কি 4.9t স্কয়ার না, এটা মানে তো 4.9t স্কয়ার নাকি, এই যে হাফ জি জি এর মানে 1.8, তাহলে এখানে আমরা কত লিখতে পারি 4.9t স্কয়ার বা h মাইনাস 49t প্লাস 4.9t স্কয়ার সমান সমান 4.9t স্কয়ার। খেয়াল করো এটা কাটাকাটি যেতেছে, তাহলে h এর মান সমান সমান কত হলো 49t। একটু ঠান্ডা মাথায় দেখো, তো আমাদের t এর মান তো বের হয়ে গেল, বা t ইকুয়াল টু h এর মান তোমরা দেখতে পাচ্ছ তো সব, আমি যদি চেক করি তোমাদের ক্যামেরা সব ঠিক মতো দেখতে পাচ্ছ তো, একটু পর চেক করা উচিত কারণ নেট চলে যায়। আচ্ছা তাও আমি একটু চেক করি তোমরা আসলে দেখতে পাচ্ছ কিনা, ইজ এভরিথিং ফাইন। আচ্ছা হ্যাঁ সব দেখতে পাচ্ছ, 114 জন যুক্ত আছে আমাদের সাথে। আচ্ছা খেয়াল করে দেখো যেটা বলতেছিলাম, এখান থেকে t এর মান বের হলো, এই যে h ডিভাইড বাই 49, h এর মান কত ছিল আমাদের 98, h এর মান ছিল 98 আর নিচে হলো 49, তাহলে আমাদের মান কত আসলো 2 আসলো। তো t এর মান যদি 2 যদি তুমি এখানে যদি তুমি এটাতে বসাই দাও, যে কোনো একটা মানে বসাই দাও, এই যে এখানটাতে বসাই দাও, t এর মান 2 বসাই দাও, তাহলে তোমার x এর মান বের হয়ে যাবে। হ্যাঁ x এর মান কত হবে 49 ইনটু 2 মাইনাস 4.9 ইনটু 2 স্কয়ার, তাহলে 49 দুই গুণ কত 98 আর 49 দুই গুণ করলে কত হয় 9.8 হয়। এটা থেকে এটা বিয়োগ করলে যা বের হয় এটা आंसर হবে, কত বের হবে 9.8 যদি বিয়োগ করো 8 বিয়োগ করলে 90 হয় আর 1.8 বিয়োগ করলে কত হয় 88.2 মিটার হয়। শেষ, কোনো ক্যালকুলেটর লাগে না, এমনি করে ফেলছি। এখন আমরা করব সুপার শর্টকাট, আমরা করব সুপার শর্টকাট। তো সুপার শর্টকাটটা আসলে কি, ওই s ইকুয়াল টু vt এর মতো করে চিন্তা করবা, t ইকুয়াল টু কত h বাই v, ঠিক আছে, h এর মান কত দিয়ে দিছে, h এর মান 98 আর v এর মান হচ্ছে 49, অঙ্ক শেষ। সুপার শর্টকাট, সুপার শর্টকাট s ইকুয়াল টু vt এর মতো করে চিন্তা করবা, t ইকুয়াল টু s ইকুয়াল টু vt হলে t ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। এখানে একটা মজার ব্যাপার হলো, এখানে দূরত্বটা হচ্ছে টোটাল দূরত্ব আর vটা কিন্তু দ্বিতীয় বস্তুর বেগ, ঠিক আছে। আশা করি এই সুপার শর্টকাটটা তোমাদের মাথায় থাকবে। আমি হচ্ছে তোমাদের এখন নেক্সট ম্যাথে চলে যাই। তোমরা কি বুঝতে পারছো তো অঙ্কটা? হ্যাঁ আমরা তাহলে এখন আমাদের নেক্সট ম্যাথে চলে যেতে পারি। আচ্ছা তো আমি একটু তোমাদের যদি কমেন্ট করি, 11টা অলরেডি বেজেও গেছে। আচ্ছা অনেকে বলে x এর মানটা বের করা বুঝি নাই, এই যে x এর মান তো সোজা, এই যে x এটা কি দ্বিতীয় বস্তু, দ্বিতীয় বস্তু উপর দিকে নিক্ষেপ করছি, দ্বিতীয় বস্তু থেকে দূরত্ব কি আমরা জানি h ইকুয়াল টু ut মাইনাস হাফ জি স্কয়ার, এই যে দ্বিতীয় বস্তু থেকে দূরত্ব x সমান সমান ut, এই যে ut মাইনাস হাফ জি স্কয়ার। তো u এর মান 49, এই যে 49t আর g এর মান 9.8, হাফ দিয়ে ভাগ করলে 4.9t স্কয়ার। তারপর এখান থেকে t এর মান 2 পাইছিলাম, t এর মান 2 এখানে বসাই দিয়েছি, 49 দুগুণ কত 98 আর 4.9 ইনটু 2 স্কয়ার, তাই 2 স্কয়ার মানে কত 4, 4 এর লগে 4.9 যদি আমরা, ওহো এখানে তো আমি ভুল করে বসলাম, এখানে একটু ভুল করছি, এখানে t স্কয়ার বলছে না, t স্কয়ার মানে কত 4 হবে, এখানটাতে কত 4 হবে, তো 4 এর লগে 4.9 গুণ করি আমার তো হয় না, তাহলে এখানে হলো 98 মাইনাস 4.9 রে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে হয় 9.8, 9.8 কে আবার 2 দিয়ে গুণ করব মানে কত হইব, 9.8 কে আবার 2 দিয়ে যদি আমরা গুণ করে থাকি, যে আমরা জানি এটা কত 19.6 হয়, তাহলে এখানটা হবে 19.6। ওকে তোমরা এটা ক্যালকুলেটর বসে এটা সরি তোমরা এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবা, তাইলেই হয়ে যাবে। 98 থেকে তুমি মনে মনে আগে 20 বিয়োগ করবা, তো 20 বিয়োগ করলে কত হয় 78 হয়, কিন্তু এই যে 0.4 তোমার বাকি আছে, ঠিক আছে 0.4টা তোমার বাকি ছিল। আচ্ছা আশা করি তোমরা বুঝে ফেলছো, হ্যাঁ 78.4 হবে। আচ্ছা আর শর্টকাটটা তো তোমাদের বুঝাই দিলাম।
তো এটা কি ছিল যে পরন্ত বস্তুর ক্ষেত্রে রিলেটেড যে ম্যাথগুলা, এটা হচ্ছে ওই রিলেটেড ম্যাথ ছিল। আচ্ছা অনেক অঙ্ক অনেক অঙ্ক অনেক অঙ্ক, আমি কয়টা করাবো ভাই, প্রচুর অঙ্ক প্রচুর অঙ্ক এখানে, বুঝছো? সব কয়টা হইতাছে কি ওই যে ক্লাস 9 10 এর, হ্যাঁ, বি স্কয়ার সমান জি স্কয়ার প্লাস 2gh, তারপরে সর্বোচ্চতে h সমান e স্কয়ার বাই 2g, হ্যাঁ, এগুলোর অঙ্ক। আমি তোমাদের সুন্দর একটা অঙ্ক করাবো, এগুলা সব জাস্ট এগুলোতে আসছে। আচ্ছা আমরা এখন চলে যাব আমাদের মেইন টপিক, প্রাস। আমাদের টাইপের নাম হচ্ছে প্রাস। অনেকে বলতেছে ভাই কতক্ষণ ধরে পড়াইতেছে, মানে মেইন টপিক এখন আসেন না কেন? আমরা এসে করছি প্রাসে, আমরা এসে করছি। তো চলো আমরা প্রাসের ম্যাথ করব। আচ্ছা প্রাসের একটা ম্যাথ কিন্তু আমি গত ক্লাসে বুঝাইছি, মাত্র গতকালকে বুঝাইছি, একটা ঢাকা ইউনিভার্সিটি 19-20 একটা অঙ্ক আসছে, এটা আমি লাস্ট ক্লাসে বুঝাইছি। ওটা হচ্ছে তোমরা লাইভটা দেখে নিতে পারো। ঢাকা ইউনিভার্সিটি 19-20, ঢাকা ইউনিভার্সিটি 19-20 এ যে অঙ্কটা আসছে এটা থেকে, এটা আমি গতকালকে পড়াইছি, তোমরা এটা দেখে নিতে পারবা গতকালকে লাইভে। গতকাল ব্যাটাস অফ ভ্যালু গ্রুপে যাবা, গিয়ে লাইভটা দেখে নিও, প্রথম অঙ্কটা, ঠিক আছে? প্রথম অঙ্কটা তোমরা দেখে নিও। হ্যালো, হ্যাঁ আমরা করে এসো, তুমি কোথায়? হ্যালো, আমি তো ফোন দিছি, তুমি ফোন ধরবা না? আচ্ছা আসো, নিচে আসো, দাঁড়াও। আচ্ছা এরপরে হচ্ছে আমরা নেক্সট যেটা দেখব, আচ্ছা প্রাসের যেগুলো আছে আগে তোমাকে সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, রাইট? তোমরা সূত্রগুলো আগে মুখস্থ রাখবা। আমি প্রাসের যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে ম্যাথটা আসছে 2019-20 এ, সেই ম্যাথটা তোমরা গতকাল ক্লাসে লাইভটা থেকে দেখে নিবা, ওকে? আচ্ছা এখন তোমাদের জন্য কিছু সুন্দর সুন্দর ম্যাথ, প্রাসের কিছু সুন্দর সুন্দর ম্যাথ আমি এখন করাবো। তো এটার জন্য আমরা হচ্ছে এখন সলভ করব হলো ঢাকা ইউনিভার্সিটি 2016-17 আসছে, অর্থাৎ আমাদের বছরে একটা প্রশ্ন আসা। এখন আমি সলভ করে তোমাদের দেখাই। ডিইউ 16-17, তো ডিইউ 16-17 যে ম্যাথটা আসছে সেটা হলো একটি প্রক্ষেপককে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 3 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলো। 3 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলে, মনে রাখবা যারা ইংলিশ ভার্সনে আছে তোমরা প্রক্ষেপক দিয়ে একটু ভয় পেয়ে যেতে পারো, এটা কিছু না, এটাই প্রাস, ঠিক আছে? ইংরেজিতে এটাই প্রাস, ওকে? বাংলাতে প্রক্ষেপক বলতেছি, আর প্রক্ষেপ করা মানে নিক্ষেপ করা আর কি, ঠিক আছে? তো এখানে কি বলা হলো যে 3% বেগে প্রক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির বেগ কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা কবে আসছে? এটা 2016-17 সালে আসছে, আমাদের সময় আসছে, হ্যাঁ? তো আমরা যদি অপশনগুলো একটুখানি দেখি, অপশনগুলো কি ছিল? এগুলো ছিল আমাদের অপশন, ওকে? তো চলো এটা আমরা এখন সলভ করি। তো দেখো একটি প্রক্ষেপককে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে যদি আমি নিক্ষেপ করি, তাহলে চিত্রটা কিরকম হয়? একটা প্রাসের চিত্র হবে। তো প্রাসের চিত্রে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি মানে হচ্ছে এখানকার হবে আমাদের আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, আর আমাদের আদি বেগটা ইউ ইকুয়াল টু কত হবে? 3 মিটার পার সেকেন্ড হবে, ওকে? তো এখন সর্বোচ্চ উচ্চতা মানে কি? এই বিন্দুটা না, এটাই তো আমাদের সর্বোচ্চ উচ্চতা। এখন তোমাদেরকে একটা থিওরি তোমাদের বলি, খুব সিম্পল, তোমরা জানো প্রাসের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু দুইটা করে বেগ থাকে। প্রাসের প্রত্যেকটা বিন্দুতে কয়টা করে বেগ থাকে? দুইটা করে বেগ থাকে। কারণ কি বলতো? এই বস্তুটা উপরের দিকেও একটু হয়ে যাচ্ছে, আবার একটু সাইডেও যাচ্ছে, বা আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করতেছে। মানে প্রাসের প্রত্যেকটা বিন্দুতে দুইটা করে বেগ, এখানে এই বরাবর থাকবে আনুভূমিক বেগ vx, এই বরাবর থাকবে উল্লম্ব বেগ vy, হ্যাঁ? তো দুইটা বেগ থাকার কারণে এটা লব্ধি হবে, লব্ধি হয়ে মাঝ দিয়ে চলে যায়। আমরা জানি এই যে যদি এই বরাবর যদি দুইটা বেগ থাকে, লব্ধি কোথায় যায়? মাঝ দিয়ে যায়।
এখন বলতে ভাইয়া এটা বাঁকা হলো কিভাবে? বাঁকা হচ্ছে কারণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা করবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা করলে কিন্তু আসলে বাঁকা না। তোমরা এটা জুম করো, এটা তুমি জুম করো তাহলে কিন্তু চিত্রটা এরকম হবে। যদি এটাকে আরো জুম করো স্ট্রেট লাইন হতে থাকবে, ঠিক আছে? তুমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ নিয়ে জুম করতে থাকো, দেখবা কি এটা স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে? এন্ড দ্যাট তো ওই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটা স্ট্রেট লাইনের মতো কাজ করবে। তো প্রত্যেকটা বিন্দুতে দুইটা করে বেগ থাকলো, একটু কাহিনী আছে। এই জায়গাটায় আসলে দুইটা বেগ নাই। প্রাসের সর্বোচ্চ বিন্দুতে মনে রাখবা, এই যে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে এটা হচ্ছে 1D, আর 1D মানে বুঝতে পারতেছো ডাইমেনশন। তো ডাইমেনশন বলতে আমি বুঝাচ্ছি ওর একটা দিকে ওর বেগ আছে। এখন বলতে হবে কোন দিকে বেগ আছে, এটা শুধুমাত্র আণবিক বরাবর বেগ আছে। কারণ কি সর্বোচ্চ বিন্দুতে কার মান 0, সর্বোচ্চ বিন্দুতে সবসময় মনে রাখবা সর্বোচ্চ বিন্দুতে উল্লম্ব উপাংশ সমান সমান 0। এটা পুরা মুখস্থ। সর্বোচ্চ বিন্দুতে কোন পার্থক্য 0 হয়? সর্বোচ্চ বিন্দুতে উল্লম্ব পার্থক্য কিন্তু 0 হয়ে থাকে। তো উল্লম্ব উপাংশ মানে কি? আমাদের ভি ওয়াই এর মানটা 0। সর্বোচ্চ বিন্দুতে ভি ওয়াই এর মান 0, এটা সবসময় মনে রাখবা। এখন ভি এক্স এর মান তো আমরা বের করতে পারবো। ভি এক্স এর সূত্র কি? ভি নট cos আলফা। আমরা তো সবাই জানি আণবিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কি? ভি নট cos আলফা না? আর উল্লম্ব বরাবর ক্ষেত্রে তো আমরা ভি, এই যে উল্লম্ব বরাবর ভি ওয়াই কি লিখতাম আমরা, যদি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এখানে কি হলো ভি নট sin আলফা মাইনাস জিটি, এটা হলো। তো এই মানটা পুরোপুরি 0 হবে। সর্বোচ্চ বিন্দুতে এই মানটা 0। তাহলে আমাদের কি চাইছে? এটা বেগটা চাইছে। তার মধ্যে বেগটি ইজিলি বের করতে পারবো যে vx সমান সমান v নট cos আলফা। তো আমাদের v নট এর মান তো দিয়েই দিয়েছে, এই যে 60 ডিগ্রি দিছে আর 3 মিটার দিছে। তাহলে কত হবে? 3 cos 60 ডিগ্রি। তো cos 60 মান কত? হাফ। তাহলে cos 60 মান যদি হাফ হয়ে থাকে আমাদের आंसर হবে 1.5 বা 3/2 হবে। তোমরা কে বুঝো নাই দ্রুত কমেন্টে জানাও। কে বুঝো নাই দ্রুত কমেন্টে জানাও। প্রাসের এই মেথডটা কে বুঝো নাই দ্রুত বলো। গুড, অনেকে বলছে আণবিক বেগটা শূন্য হয় না। ভালো, তোমরা অনেকেই খুব সুন্দর মতো आंसर দিতে পারছো এবং অনেকেই বলছো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আর তোমরা হচ্ছে প্রাসের যত সূত্রটুত্র আছে কিছু শর্টকাট গুলো মুখস্থ করে রাখবা। কিরকম শর্টকাট তোমাদের বলি, যেমন তোমাদের একটা ভালো বুদ্ধি দিই, তোমাদেরকে একটা ভালো বুদ্ধি দিই, সেটা হলো ম্যাথ সেকেন্ড পার্টের গতিবিদ্যা আছে না, গতিবিদ্যা তুমি যে যে বইটা পড়ো না কেন, ওই তোমরা কিছু শর্টকাট শিখবে। যেমন tan থিটা শর্টকাটটা আসলে কি? আমি অঙ্ক করাবো না, এটা আমি অঙ্ক করাবো না। tan থিটা সমান সমান 4h/r। এই সূত্রটা ফিজিক্স বইয়ে নাই, ফিজিক্সে নাই এই বইটা ফিজিক্স বই নাই, কিন্তু এটা কিন্তু আসলে তোমাদের ম্যাথ সেকেন্ড পার্টের গতিবিদ্যা এই আছে। এখন তোমরা অবজেক্টিভ কেমনে করছো স্যার কি দেখবো? তুমি যে অবজেক্টিভ তুমি যা নিচে সলভ করবে, এইটা যদি তুমি এই অঙ্ক করে দেখো অনেক বড় হয়ে যাবে। অবজেক্টিভ আসলে এটা কিন্তু একটা সুপার শর্টকাট, tan থিটা সমান সমান 4h/r, কিন্তু এটা কিন্তু আমার গতিবিদ্যা কিন্তু আমার ম্যাথ আকারে আছে। এরকম অঙ্ক আছে, আমি করাচ্ছি না, তোমরা নিজেরা খুঁজে করে নিবা। আমি জাস্ট সূত্রটা বলে দিলাম। তারপর প্লাসের যে আরো যে সূত্র আছে r সমান সমান v নট স্কয়ার sin 2 থিটা বাই g, হ্যাঁ এটা কিন্তু প্লাসের সূত্র। এটা দিয়ে অঙ্ক পুরো পান্তাবা, খুব ইজি অঙ্ক। তারপরে প্লাসের সর্বোচ্চ বিন্দুতে যে সূত্র v নট স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই g, এটা কখন? এটা হইতাছে যে এই যে এতটুকু, এটা হলো কি r, এটা কি সূত্র। আমি অঙ্ক করাবো না, শুধু সূত্র বুঝাচ্ছি। h মানে কি? সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ মানে হলো যে এইখানটাতে, হ্যাঁ এই একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করা হয়, এটা হইতাছে আমাদের v নট। এই যে এটা সূত্রটা হবে v নট স্কয়ার sin স্কয়ার থিটা বাই g। এখন বলতে হবে ভাই এই সূত্র কই থেকে আসছে? এই সূত্র আসছে যে এখান থেকে, এই যে এখান থেকে। তো আমরা উল্লম্ব বরাবর মারতাছি, তো এর জন্য আমাদের সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে, মানে খাড়া উপরের দিকের উপাংশটা। আমরা জানি খাড়া উপরের দিকের উপাংশটা কি হয়? v নট sin থিটা। তো আমরা তো আগে সূত্র পড়ছিলাম v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2gh। এখন উপরের দিকে মারার কারণে মাইনাস হবে আর শেষ বেগটা 0 হবে। তাহলে u স্কয়ার সমান সমান 2gh বা h সমান সমান u স্কয়ার বাই 2g। খেয়াল করে দেখো এই সূত্র সেম, শুধু u এর জায়গায় v নট sin আলফা হয়েছে, আলফা বা থিটা যেটা বলো না কেন। এখন তোমরা বলতে ভাইয়া কেন হইলো? এটার কারণ হলো আমরা তো শুধু উপরেরটাই বের করতেছি। শুধু উপরেরটা কি শুধু সাইন কাজ করবে না, কস কি কাজ করবে? তোমাদের না একটা অঙ্ক শিখেছিলাম যে নৌকার অঙ্কটা, যে একটা নদী পারাপারের ক্ষেত্রে ওই পারে যেতে শুধুমাত্র সাইনটা কাজে লাগে, কোনো কস কাজে লাগে না। সেইভাবে আমরা বলতে পারি প্লাসের ক্ষেত্রে ওই পারে যাইতে আমাদের শুধুমাত্র সাইনটা কাজে লাগবে। এর জন্য আমি সাইন থিটা লিখছি। এই মাত্র হচ্ছে আমার এটা অঙ্ক পাইছি। এটা হচ্ছে তোমরা এই টাইপের একটা অঙ্ক পাইছি, তোমরা বাসায় করবা। 90 পেজের, বাসায় দেখবা হলো 90 পেজের 21 নং অঙ্কটা। হ্যাঁ এটা বাসায় দেখে নিতে পারো।
আচ্ছা ঠিক আছে, তো তোমরা বাসায় এই টাইপের অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো। আমরা হচ্ছে পরবর্তী টাইপে চলে যাব, কৌণিক বেগে চলে যাব। আমরা হচ্ছে কৌণিক বেগে চলে যাব। বই বই আচ্ছা, আমরা হচ্ছে এখন 91 পেজের, আমরা এখন 91 পেজে কোনটা শিখবো? কৌণিক বেগ শিখবো। হ্যাঁ, 91 পেজ বের করো সবাই। আমরা এখন চলে যাব 91 পেজের কৌণিক বেগ রিলেটেড। তো প্রশ্নটা হচ্ছে, তো তোমরা কৌণিক বেগের আগে কিছু বেসিক তোমাদের শিখাই। কৌণিক বেগের ক্ষেত্রে যে কোন একটা বস্তু কৌণিক বেগ কখন থাকে? যখন কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তো বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে তখন তার কৌণিক বেগ থাকে। যদি সরলরৈখিক বেগে ঘুরতে থাকে তখন সেটাকে কিন্তু কোনো কৌণিক বেগ থাকে না। এখন কৌণিক বেগের ক্ষেত্রে ঘটনা হলো আমাদের কয়েকটা জিনিস জানা থাকা লাগে। v r ওমেগা, এগুলো তোমরা নিউটনের বলবিদ্যার চ্যাপ্টারে তোমরা পাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন আমরা শিখি যে রৈখিক এবং কৌণিকের সাথে মিলা যখন শিখি রৈখিক এবং কৌণিক, রৈখিকের ক্ষেত্রে যেটাকে আমরা ভি নট লিখতাম, কৌণিকের ক্ষেত্রে সেটাকে আমরা কি লিখি? ওমেগা নট লিখি। রৈখিকের ক্ষেত্রে আমরা যেটাকে ভি লিখতাম, কৌণিকে আমরা সেটাকে ওমেগা লিখি। রৈখিকে যেটাকে আমরা এ লিখতাম, কৌণিকে ওটাকে আমরা আলফা লিখি। তো চলো আমরা এই অনুযায়ী কয়েকটা সূত্র লিখে ফেলি। আমরা রৈখিক আমরা যেটাকে এস লিখতাম, কৌণিক ওটাকে আমরা থিটা লিখি। এটা সবসময় মনে রাখবা। তাহলে আমরা তো সূত্র কয়েকটা শিখছি যে a = v - u/t, এটা হচ্ছে রৈখিকের। তাহলে এটা হচ্ছে রৈখিকের, তাহলে আমরা কৌণিকে কি লিখতে পারি? কৌণিক ক্ষেত্রে লিখতে পারি আলফা = ওমেগা - ওমেগা নট / t, এটা লিখতে পারি। আচ্ছা, এরপর আমরা আর কি সূত্র জানি? s = u + v/2 * t। তাহলে কৌণিকের ক্ষেত্রে সূত্র কি হবে? s এর জায়গায় খালি থিটা বসিয়ে দিবা, u এর জায়গায় ওমেগা নট বসিয়ে দিবা, v এর জায়গায় ওমেগা বসিয়ে দিবা, /2 * t। এটা গেল। তারপর রৈখিকের ক্ষেত্রে আমরা সূত্র জানি s = ut + ½ at²। তাহলে কৌণিকের ক্ষেত্রে কি হবে? থিটা = ওমেগা t + ½ আলফা t²। ভাই মানে এই চ্যাপ্টার এত বড় চ্যাপ্টার, আমার পক্ষে এতগুলো অঙ্ক করা সম্ভব না, তোমাদের মিনিমাম 5 ঘন্টা পড়াইতে হবে। সো আমি শুধু সূত্র বুঝিয়ে দিতেছি, তোমরা কি করবা? অঙ্কগুলো বাসায় করে নিবা। আমি কৌণিকের সূত্র শুধু বুঝিয়ে দিতেছি, এগুলোর অঙ্কগুলোতে কোনো প্যাচ নাই। তোমরা ডাইরেক্টলি কি করবা? অঙ্কে চলে যাবা। আমি সূত্র বুঝিয়ে দিতেছি, তোমরা অঙ্কে চলে যাবা, ঠিক আছে? অঙ্ক হাজার অঙ্ক আছে, একবার জয় করে দিই এই চ্যাপ্টারের উপর। আচ্ছা, এরপর আর কি বাকি আছে? আমরা জানি v² = u² + 2as। তাহলে এখানে কি হবে? ওমেগা² ওমেগা নট² + 2 আলফা থিটা। তো এইভাবে হচ্ছে তোমরা এই সূত্রগুলো দিয়ে তোমরা ম্যাথগুলো করবা, ঠিক আছে? আমরা চলো নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এই ফাঁকে তোমাদের অনেক ধর কমেন্ট চেক করা হচ্ছে না, আমি একটু যদি কমেন্ট চেক করি। আচ্ছা, আমাদের সাথে এখন 100 জন যুক্ত আছো, অনেকে চলে গেছো। আচ্ছা ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে আমি হচ্ছে রৈখিক কৌণিকের টপিকগুলো বুঝাইতে পারছি। তোমরা অঙ্কগুলো বাসায় করে নিও, ঠিক আছে? তোমরা অঙ্কগুলি বাসায় করে নিও। তোমাদের জন্য ছোট ছোট কিছু অবজেক্টিভ আছে সুন্দর সুন্দর, সেটা আমরা সলভ করতে পারি। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে ডিউ 1516-তে আসছে। তো ডিউ 1516-তে যে অঙ্কটা আসছে যে ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত? কৌণিক দেখো কোনো মান দেয় নাই, ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগটা আমাদের চাইছে। ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগটা আসলে আমরা কিভাবে বের করব? দেখো অপশনগুলো হচ্ছে 4.9, 9.8, তারপরে হচ্ছে 1 আর ডি হচ্ছে 2। চলো আমরা এটা সলভ করি। তো ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ, তো আমরা জানি কৌণিক বেগের যে সূত্রগুলো তোমরা শিখছো ওটার পাশাপাশি আর টি এর সাথে কোনো রিলেশন সূত্র ছিল না? তার মানে নিশ্চয়ই কৌণিক বেগের অন্য কোনো সূত্র আছে। তো চলো আমরা অন্য সূত্র শিখি। অন্য সূত্র হচ্ছে ওমেগা = 2π/t। এখানে টিটা হইতেছে পর্যায়কাল। তো তোমরা জানো পর্যায়কাল মানে কি? যে কোনো একটা বস্তু সারা পুরাটা ঘুরে আসতে যে টাইম লাগে।
এখন মিনিটের কাটা চিন্তা করে দেখো, তোমরা অনেকে এটা ভুলে t = 60 লিখে ফেলবা, অনেকে ভুলে t = 60 লিখে ফেলবা, যেটা ভুল। খেয়াল করে একটা মিনিটের কাটা কি হয়, পুরোটা একবার ঘুরে আসতে কি 1 ঘন্টা লাগে না? একটা মিনিটের কাটা পুরোটা ঘুরে আসতে কি 60 সেকেন্ড লাগে? আমাকে বলো 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, বাট পুরো একটা ঘড়ি পুরোটা ঘুরে আসতে কি 60 সেকেন্ড লাগে না, 60 মিনিট লাগে। তাহলে আমরা বলবো মিনিটের কাটার t এর মানটা হচ্ছে 60 মিনিট, মিনিটের কাটার t এর মানটা আমরা কত বলবো, 60 মিনিট বলবো। ঠিক আছে? আচ্ছা আমি অপশনগুলো লিখে ফেলছি অন্য ম্যাথে, আমি অপশনগুলো অন্য মেথড লিখে ফেলছি। অপশনগুলো হচ্ছে 60/π, তারপর হচ্ছে 1800/π, 1800/π, তারপর হচ্ছে শুধু পাই, তারপর হচ্ছে π/1800। আমি মানে হচ্ছে আমি 2 নং ম্যাথ লেখা 1 নং ম্যাথের অপশনগুলো লিখে ফেলছিলাম। আচ্ছা খেয়াল করে দেখো, ওমেগা সমান 2π/t অলরেডি তোমাদের বুঝাইছি যে t এর মান কত, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি 3600, তার মানে কি হবে π/1800, π/1800 মানে এটার आंसरটা হবে লাস্টেরটা। এখন চলো আমরা এক্সট্রা কিছু শিখি। তোমরা আমাকে বলো তো ঘন্টার কাঁটা t এর মান কত, কমেন্টে জানাও ঘন্টার কাঁটা t এর মান কত আর সেকেন্ডের কাঁটা t এর মান কত। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, করো তাড়াতাড়ি বলো ঘন্টার কাঁটা t এর মান কত আর সেকেন্ডের কাঁটা t এর মান কত, দ্রুত জানাও। ঘন্টার কাঁটা t এর মান আর সেকেন্ডের কাঁটা t এর মানটা কমেন্টে জানাও। ঘন্টার কাঁটা t এবং সেকেন্ডের কাঁটা t এর মানটা কমেন্টে জানাও। আচ্ছা তো যদি কমেন্টগুলো একটু চেক করি, ঘন্টার কাঁটা একজন বলছে 3600, হাই 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 এত ভুল করতেছে কেন। জান্নাত আলা বলছে ঘন্টার কাঁটা 24 ঘন্টা আর সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড, একজন ঠিকমতো आंसर দিতে পারল না। ঘন্টার কাঁটা t এর মান কত, আওয়ার 2π/12 × 60 × 60। আমি শুধু t জিজ্ঞাসা করেছি ভাই, আমি ওমেগা জিজ্ঞাসা করি নাই। রিয়া ইবনে সাদ, রিয়া তুমি হচ্ছে ওমেগা বের করে ফেলছো। এই তো সানজিদ আরিফিনটা হইছে 12 × 60 × 60। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যারা বলছো ঘন্টার কাঁটার কৌণিক বেগ 24 ঘন্টা, ভাই ভুল বলছো। ঘন্টার কাঁটা কি 24 ঘন্টা পর পর একবার অতিক্রম করে? ধরা যাক এটা হচ্ছে 12 ঘন্টা, 1 2 হ্যাঁ এরকম করে আছে। তো ঘন্টা এখন বাজে মনে করো, সাপোজ এখন বাজে কত, দুপুর 11টা, এখন ধরে নাও 11টা বাজে। তো 11টা কি 11টা আবার কখন আসবে, রাত 11টা আসবে না? তো 11টা থেকে আবার রাত 11টা আসতে কতক্ষণ লাগবে, 12 ঘন্টা লাগবে না? আমরা জানি টি বা পর্যায়কাল মানে হচ্ছে পুরোটা ঘুরে আসতে যে টাইম লাগে। তো ঘন্টার কাঁটা পুরোটা ঘুরে আসতে কতক্ষণ লাগে, 12 ঘন্টা লাগে। তাহলে ঘন্টার কাঁটার জন্য টি এর মান কত হবে, 12 × 60 × 60। এবার আসে সেকেন্ডের কাঁটা, অনেকে সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে টি এর মান 1 লেখা ফেলে। ভাই টি এর মান 1 লেখা মানে কি পুরোটা 1 সেকেন্ডে ঘুরে আসে সেকেন্ডের কাঁটা? না, সেকেন্ডের কাঁটা পুরোটা ঘুরে আসে 60 সেকেন্ডে, তার মানে সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে কত হবে, 60 সেকেন্ড হবে। আশা করি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারছি। আমরা নেক্সট চলে যাব কেন্দ্রমুখী ত্বরণ টপিকে। তো কেন্দ্রমুখী ত্বরণে কি বলা হয়েছে, আমরা চলো একটা ম্যাথ করি। ডিউতেই আসছে, ডিউ কত সালে আসছে, 17-18তে আসছে। যে আমি প্রশ্ন লেখা চিত্র দিয়ে বুঝাই দিই। হ্যাঁ, একটা বস্তু 72 কিলোমিটার/আওয়ার এত বেগে সে যাচ্ছে এবং তার কেন্দ্রমুখী ত্বরণ a = হলো 1 মিটার/সেকেন্ড²। এখন অপশনগুলো দেখি। আমাদেরকে বলছে পথের ব্যাসার্ধ কত, r = কত, ঠিক আছে 15 150 মিটার, অপশন বি তে বলা হয়েছে 300 মিটার, অপশন সি তে বলা হয়েছে 400 মিটার আর অপশন ডি তে বলা হলো 200 মিটার। চলো এটা আমরা সলভ করি। কি বলছি আরেকবার পড়ো। একটা বস্তু 72 কিলোমিটার/আওয়ার বেগে ঘুরতেছে। তোমরা যারা আগে ইন্টারে কিলোমিটার/আওয়ার থেকে সেকেন্ডে নিতা, মিটার/সেকেন্ড নিতা, তারা অনেকেই ক্যালকুলেটর ইউজ করতা। এখন তো তোমাদের ক্যালকুলেটর নাই, কি করবা, হাতে কলমে করতে হবে। তো 72 কিলোমিটার/আওয়ার এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো, কিলোমিটারকে আমরা 1000 দিয়ে গুণ দিলেই তো আমরা মিটার পেয়ে যাব, আর 3600 দিয়ে আমরা ভাগ করলেই তো আমরা সেকেন্ডে পেয়ে যাব। এটাকে মিটার/সেকেন্ড। আমরা যদি কাটাকাটি করি
এখন খেয়াল করে কাটাকাটি কেমনে করবো, 1000 এর সাথে যদি আমরা 3600 কাটাকাটি করি, আমি এটা 36 রাখলাম, এটা 100 রাখলাম। বলতে পারো ভাইয়া কেন এটা করলেন, আমি আসলে দুইটা শূন্য কাটছি খালি, এটা 100 না 10 হবে। খেয়াল করে দেখো 1000 থেকে আমরা 10 কাটছি, 10 হইলো, আর 3600 থেকে আমরা 10 না সরি 100 কাটছি আর কি। হ্যাঁ 100 কাটছি, তাহলে 10 হলো, আর 3600 থেকে 100 কাটছি কত হলো, 36 হলো। এখন বলতে পারো কেন এটা করলেন, কারণ কি 72 এর লগে 36 তাড়াতাড়ি কাটাকাটি করা যাবে, এগুলাই হলো এর টেকনিক। হ্যাঁ তাহলে উপরে হলো 10 আর 2, তাহলে উপরে হলো 20 আসছে আমাদের। হ্যাঁ তো আমরা তাহলে কি বলতে পারি 72 কিলোমিটার পার আওয়ার অ্যাকচুয়ালি কত 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে কিন্তু আমরা যদি সূত্র বসাই দিই a = v²/r, এর মানটা আমাদের কত 20 হবে, তাহলে 20 স্কয়ার। আর এর মান কত আমরা জানি না, আর এর মান বের করব, কিন্তু এর মান তো জানি, এর মান হচ্ছে আমাদের 1, তাহলে এখান থেকে আমাদের আর এর মানটা বের হয়ে গেল 20 স্কয়ার। তো 20 স্কয়ার মানে কত 400। সো আমাদের आंसरটা হবে কত, আমাদের आंसरটা হবে 400। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝে ফেলছো। তো চলো আমরা এরপরে অন্য টপিকে যদি আমরা দেখি। আচ্ছা এরপর আমাদের কোনো টপিক বাকি রইল না, এরপরে হচ্ছে এনসিটিভি কিছু প্রশ্ন আছে, এইচএসসি তে আসা কিছু প্রশ্ন আছে। হ্যাঁ তোমাদের আর কোনো টপিক আমি বাদ রাখি নাই, ঠিক আছে? তোমাদের আর কোনো টপিক বাদ রাখিনি। অলরেডি 11:30 বেজে গেছে, সেই 8:30টার ক্লাস মাঝখানে অনেক গ্যাপ ট্যাপ দিয়ে 11:30 বেজে গেছে। এটা আমাদের লাস্ট টপিক ছিল এই চ্যাপ্টারের। তো আশা করি তোমরা অনেক কিছুই শিখছো, আবার অনেক কিছুই বাকি আছে। হ্যাঁ শিখাতে চাইলে তো আসলে সারাদিন ধরে শেখানো যায়, তোমরা নিজেরাও জানো এটা ক্র্যাশ কোর্স। ক্র্যাশ কোর্স অ্যাকচুয়ালি আসলে এটা কি, আমাদেরকে লিমিটেড টাইমের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ লিমিটেড টাইমের মধ্যে যেগুলা পরীক্ষা আসার মতো সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হয় সেগুলো আমি টাইপ ধরে করে দিছি। তোমাদের কাজ থাকবে আজকে এগুলো প্রবলেম সলভ করা। আবার আজকে কিন্তু সাকিব ভাইয়ের পরীক্ষা আছে, সো তোমাদের উপর কিন্তু ডাবল প্রেসার পড়তেছে। আমি যে প্রেসারটা দিচ্ছি আমি কিন্তু খুব একটা প্রেসার দিব না, কারণ তোমরা আজকে ম্যাথ করো একটু বেশি করে, সাকিব ভাইয়ের পরীক্ষার জন্য পড়তে থাকো। গতকালকে একটা হেভি একটা কম্পিটিশন হইছে। হ্যাঁ মাত্র 20 মিনিটে তোমরা 200 জন পরীক্ষা দিয়ে দিছো, এবং মাত্র 1 ঘন্টায় তোমরা 350 জনের বেশি পরীক্ষা দিয়ে দিছো। সো হেভি একটা কম্পিটিশন হয়েছে গতকালকে, ইনশাআল্লাহ আজকেও হবে। তো সাকিব ভাইয়ের পরীক্ষা পড়তে থাকো, এবং সাকিবের পরীক্ষাটা দিয়েই সাথে সাথে তোমরা কি করবা, ফিজিক্সের পড়াটা পড়তে থাকবা। আর যদি সাকিবের পরীক্ষা যদি পড়া শেষ হয়ে যায় তাহলে হচ্ছে ফিজিক্স পড়াটা পড়তে থাকবা। আমি আজকে রাত 11টা বাজে তোমাদের হচ্ছে গ্রুপে একটা পোস্ট দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে সলভ করবো না, গ্রুপে তোমরা কমেন্ট করবা, কমেন্টে তোমরা তোমাদের প্রবলেমগুলো লিখা দিবা। আমার কথা ক্লিয়ার? ছবি তুলে আমি গ্রুপে সাকিব যেভাবে গতকালকে দিয়েছেন অমনি আমি দিব। আমার কথা ক্লিয়ার? সাকিব যেভাবে দিয়েছে গতকালকে আমি সেভাবে দিব এখন থেকে। ফেসবুক গ্রুপে আমি একটা পোস্ট দিব, তোমরা একটা কি করবা, তোমাদের যেটা প্রবলেম থাকবে ছবি তুলবা, ছবি তুলে দিবা। ওই 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 যে প্রবলেমটা দিবা কমেন্ট, ওই কমেন্টে আমি রিপ্লাই দিব, রিপ্লাই আমি ক্লিক করে আমি দিব। এরপর তোমরা কিন্তু আবার কমেন্ট আলাদা কমেন্ট করো না, আমি যেখানে রিপ্লাই দিব যদি কোনো কোশ্চেন থাকে ওইটার মধ্যেই করবা। এটা হলো প্রথম কথা। আবার দ্বিতীয় কথা হলো অনেকগুলো প্রবলেম মানে খাতা লেখা বোঝানো সম্ভব না, সেগুলো ভয়েসে বুঝাইতে হয়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে মেসেঞ্জারে, সেক্ষেত্রে আমি তোমাদের মেসেঞ্জারে ভয়েসে বোঝাবো। এভাবে হচ্ছে আমরা সলভ করবো ইনশাআল্লাহ। গতিবিদ্যার উপর আমাদের কোনো প্রবলেম থাকবে না। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।